হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই একটা আবিষ্কার, এই আবিষ্কারের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে আমি নিজেকে উপস্থাপন করব। আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই রোবটের মাধ্যমে আমি এমন কাজ করব যেটা কেউ কল্পনাও করতে পারবে না। পৃথিবীকে আমি এখন থেকে 100 বছর সামনে নিয়ে যাব। কিন্তু ডক্টর সিয়াম, আপনি কি শিওর আপনার এই রোবট কাজ করবে? আপনি যেভাবে বলতেছেন, এভাবে যদি কাজ করে তাহলে তো সত্যি এটা বিজ্ঞানের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আপনার কথা মতো কি এই রোবটটা কাজ করতে পারবে? সত্যি আপনার বিশ্বাস হচ্ছে না? এই সিয়াম চৌধুরীকে আপনি বিশ্বাস করতে পারছেন না। আমার আবিষ্কারগুলোর দিকে তাকিয়ে দেখুন। আজ পর্যন্ত আমার কোনো আবিষ্কার ফেল করেনি। তাহলে আপনি কিভাবে ভাবলেন আমার এই আবিষ্কার ফেল করবে? চলুন আপনাকে আমার রোবটের কামাল একবার দেখিয়ে দিই। সিয়াম চৌধুরী এগিয়ে যেতে শুরু করে তার নতুন আবিষ্কারের দিকে। চারিদিকে নিস্তব্ধতা, এমন একটি জায়গা যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটি জায়গা। এই জায়গায় সাধারণত কোনো লোক আসতে পারে না। এই জঙ্গলের পাশে মানুষের আসা নিষেধ, কারণ এই জঙ্গলে ভয়ানক পশু পাখি থাকে। এই জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর যেখানে মানুষের প্রবেশ নিষেধ। সেই জঙ্গলের মাঝ বরাবর এই ল্যাবটি বানিয়েছে ডক্টর সিয়াম চৌধুরী, কারণ সে একটি দাগী অপরাধী। নিজেকে নির্দোষ প্রমাণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু তার বিরুদ্ধে মামলা আছে। আদালত থেকে তাকে ফাঁসির আসামি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সে জেল ছেড়ে পালিয়ে চলে এসেছে। এখন তাকে পাওয়া মাত্রই পুলিশ ধরে নেবে। সেজন্য সে ওই জায়গায় লুকিয়ে আছে। মূলত সে এমন একটা আবিষ্কার পৃথিবীর সামনে নিয়ে আসতে চায় যেটা পৃথিবীর মানুষ, এমনকি বিজ্ঞানীরাও কোনোদিন কল্পনাও করতে পারত না। কিন্তু তার সেই আবিষ্কার পৃথিবীর সামনে তাকে কলঙ্কিত করে দেয়। সে এমন একটি মাইক্রোচিপ আবিষ্কার করেছিল, যে চিপের মাধ্যমে মানুষ সাধারণত যেই গতিতে হাঁটে এবং যে গতিতে দৌড়ায় তার চেয়ে দ্বিগুণ গতিতে মানুষে পেয়ে যেতে পারে। এটা শরীরে সেট করার মাধ্যমে, এমনকি মানুষের শারীরিক যে শক্তি থাকে সেটা কয়েক গুণ বেড়ে যেতে পারে এই চিপ ব্যবহারের মাধ্যমে। কিন্তু সে যে চিপ পৃথিবীর সামনে উপস্থাপনা করেছিল, সেই চিপ ব্যবহার করে বাংলাদেশ সরকারের 2 জন মন্ত্রী এবং কয়েকজন পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে। এবং পুলিশ ধারণা করছে এই চিপ একমাত্র ডক্টর সিয়াম চৌধুরীর কাছে, যেহেতু তাই খুনগুলো সিয়াম চৌধুরী করেছেন। এছাড়াও সিয়াম চৌধুরীর চিপ ব্যবহারের মাধ্যমে যারা মারা গেছেন তাদের সাথে সিয়ামের বিভিন্ন সময় ঝামেলা হয়েছে, তাই তাদেরকে মারার কারণও আছে। তাই সিয়াম চৌধুরীকে অপরাধী বানিয়ে মামলা করা হয় এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু সিয়াম চৌধুরী জেল থেকে পালিয়ে চলে আসে। এরপর থেকে পুলিশ তাকে খুঁজতেছে। বর্তমানে সিয়াম চৌধুরী তার আবিষ্কৃত রোবট নিয়ন্ত্রণের সামনে দাঁড়িয়ে আছে। সিয়াম চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে আরেক বিখ্যাত রোবট বিজ্ঞানী অভিষেক মুখার্জি। আমেরিকান একটি বিখ্যাত রোবট কোম্পানিতে সে চাকরি করে। সিয়াম চৌধুরীর আবিষ্কারের কথা শুনে ডক্টর অভিষেক সেই আবিষ্কার দেখতে এসেছে। ডক্টর সিয়াম চৌধুরী তখন নিজের রোবটের সামনে গিয়ে বলল, নিয়ন, তোমার পিছনে আমি আমার জীবনের 3টা বছর পার করেছি। আমি পরিষ্কার পৃথিবীর আলো দেখিনি, শুধুমাত্র তোমাকে বানানোর জন্য। তুমি আজ দেখিয়ে দাও তোমার পাওয়ার। তুমি দেখিয়ে দাও তুমি কি করতে পারো। ডক্টর অভিষেক, আপনি এমন কিছু করতে বলল আমার রোবটকে যেটা সাধারণত মানুষ 3 মিনিট সময় নিয়ে করে। ওকে ডক্টর, তাহলে আপনার রোবটকে বলুন আমার মোবাইল আজ রাত 12টার সময় একটা অ্যালার্ম সেট করে দিতে। নিয়ন, শুনে নিয়েছো তো কি করতে হবে? আশা করি আমাকে আর বলে দিতে হবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও। ওকে স্যার, আমি এখনই এই কাজটা করে দিচ্ছি। রোবটটা কথা বলতে শুনে অভিষেক অবাক হয়ে রোবটটার দিকে তাকিয়ে থাকলেন, কারণ সাধারণত রোবটকে যেটা ইনপুট দেওয়া হয় রোবট সেটাই বলে। কিন্তু এই রোবট মানুষের মতো কথার প্রতি উত্তর দিচ্ছে, এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তখন সে নিজের ফোনটা বের করে সামনে দিতেই সেই রোবটটা মুহূর্তের মধ্যেই তার হাতে আবার সেই মোবাইলটা ফিরিয়ে দেয় এবং সে দেখতে পায় ঠিক রাত 12টায় অ্যালার্ম সেট করা হয়ে গেছে। তখন ডক্টর সিয়াম চৌধুরী অভিষেকের দিকে তাকিয়ে বললেন, আরে ডক্টর অভিষেক, আপনি এমন কাজের কথা বলছেন যেটা সাধারণ মানুষ করে থাকে। এমন কোনো কাজের কথা বলুন যেটা সাধারণ মানুষ করতে পারে না, তবেই তো আমার রোবটের পরীক্ষা আপনি করতে পারবেন। ওয়েট, আমি বলছি নিয়ন, তুমি যাও,
এই জঙ্গল থেকে একটা সাপ ধরে নিয়ে আসো, যে সাপটা থাকবে ভয়ঙ্কর বিষধর। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। বলে রোবটটা বিদ্যুতের গতিতে চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল এবং কয়েক মুহূর্ত পরে সে আবারও নিজের জায়গায় এসে দাঁড়ালো। হাতে তার বিষধর একটি সাপ। এটা দেখে ডক্টর অভিষেকের মাথা তো ঘুরতে শুরু করলো। এটা কিভাবে সম্ভব? কিভাবে এত তাড়াতাড়ি এত সব কাজ করতে পারে এই রোবট? তখন অভিষেক ডক্টর সিয়াম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আরে ডক্টর সিয়াম, আপনি এটা কি করেছেন? আপনার আবিষ্কার তো পুরো চমৎকার করে দিয়েছেন। আপনি এটার জন্য কত টাকা চান বলেন? আমি আমার কোম্পানি থেকে যত টাকা বলবেন তত টাকাই ইনভেস্ট করতে রাজি আছি। আপনার এই আবিষ্কার যদি একবার মার্কেটে আসে তাহলে তো মানুষের জীবনযাত্রা আরও 100 বছর সামনে চলে যাবে। ওহ ডক্টর অভিষেক, আপনি ভুলে যাচ্ছেন ডক্টর সিয়াম চৌধুরী কোনোদিনও টাকার জন্য কাজ করে না। যদি ডক্টর সিয়াম চৌধুরী টাকার জন্য কাজ করত তাহলে টাকার বিছানায় ঘুমাতে পারত। আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমি আমার জিনিসগুলো মানুষের উপকারের জন্য কাজে লাগাতে চাই। আমি চাই এই রোবটটার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে দিতে। আমি চাই এটা দেশের নিরাপত্তার কাজে লাগুক। বর্ডারে, সমুদ্রে, বিভিন্ন জায়গায় যেখানে সাধারণত সেনা সদস্যরা পৌঁছতে পারেন সেখানেই আমি আমার রোবটগুলো সেট করতে চাই। ওকে, অসাধারণ বুদ্ধি। ঠিক আছে, আমরা এটার জন্য রাজি আছি, কিন্তু আপনাকে তো এটার বিনিময়ে নিতে হবে। এটার বিনিময়ে আপনি কি চান? নিজের সম্মান ফিরে পেতে চাই। দেশের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সিয়াম চৌধুরী আজ পুরো দেশের মানুষের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত। আমার বিরুদ্ধে যে মিথ্যে মামলাটা চলছে সেটা থেকে মুক্তি চাই। আমার মাইক্রোচিপটা কেউ একজন চুরি করে নিয়েছে এবং সেটার অপব্যবহার করছে। আমি জানি যে এই কাজটা করেছে সেও একজন জ্ঞানী মানুষ, না হলে এটার ব্যবহার যে এত ভালোভাবে করতে পারতো না। কারণ ওইটাতে আমি এমন বিশেষ কিছু সিস্টেম সেট করেছি যেগুলো সাধারণ মানুষ চালাতে পারে না। তাই আমার মনে হয় এমন কেউ এটা করেছে যে আমাকে মানুষের সামনে খারাপ বানাতে চায়। ডক্টর সিয়াম, আপনি কি মনে করেন কে আপনার সাথে এমন শত্রুতা করতে পারে? আর আপনি কি প্রমাণ করতে পারবেন যে এই কাজটা আপনি করেননি? আপনার কাছে তো কোনো প্রমাণ নেই। সেই জন্যই তো পুরো পৃথিবীর সামনে নিজেকে অপরাধী হিসেবে প্রমাণ দিয়ে আমি এখানে লুকিয়ে আছি। না হলে কি আমি এভাবে থাকতাম? আজ আমার এই আবিষ্কার পুরো পৃথিবীর সামনে আমি দেখাতে পারতাম। পুরো পৃথিবীর মানুষ আমাকে নিয়ে গর্ব করত যে বাংলাদেশের এমন একজন বিজ্ঞানী আছে যে পৃথিবীর মানুষকে বর্তমান সময় থেকে 100 বছর আগে নিয়ে যেতে পারে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি ডক্টর, কিন্তু দেখুন, আইন তো আপনার কথা শুনবে না। আপনি যদি বলেন তাহলে আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার এই রোবটের ব্যাপারে যদি কেউ ইনভেস্ট করে থাকে তাহলে সেটা আমাদের কোম্পানি করবে। আপনি যখনই টাকার সমস্যায় পড়বেন আমাদেরকে কল করবেন, আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। আপাতত আমার এরকম কোনো চিন্তা নেই। যদি এরকম কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাকে কল করব, এবং এই আস্তানার কথা আপনি আর কাউকে বলবেন না। যদি বলেন তাহলে আপনার জন্য সেটা বিপজ্জনক হবে। আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আপনার বিশ্বাস আমি ভাঙব না। বলে অভিষেক সেখান থেকে বেরিয়ে চলে গেল। বাইরে রাখা ছিল হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে করে সে চলে গেল, কারণ এই জঙ্গলে ঢোকা আর বেরোনোর জন্য কোনো প্রকার যানবাহনের ব্যবস্থা নেই। সিয়াম তার রোবটের কাছে গেলে এরপর তার দিকে তাকিয়ে বলল, নিয়ন, এই পৃথিবীর জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি এদেশের জন্য কত কিছু করতে চাইছি, কিন্তু দিন শেষে এই দেশের মানুষগুলো আমাকে বেঈমান মনে করছে। আমি তোকে আবিষ্কার করেছি এই দেশের নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য, কিন্তু কিছু মানুষ আমার আবিষ্কারকে খারাপ পথে চালিয়ে আমাকে পুরো দেশের মানুষের কাছে বেঈমান বানিয়ে দিয়েছে। আমার তো কেউ নেই, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি। তোর যেমন বাবা মা কেউ নেই, সেরকম আমারও কেউ নেই। তুই যেমন পৃথিবীতে একা, ঠিক সেরকম আমিও এই পৃথিবীতে একা। বলে সিয়াম চৌধুরী কান্না করতে শুরু করলো। এই সিয়াম চৌধুরী পুরো দেশের মানুষের কাছে বর্তমান সময়ে অপরাধী হলেও একটি সময় সে ছিল এই দেশের মানুষের বন্ধু। দেশের যে কোনো বিপদে তাকে সবার প্রথমেই পাওয়া যেত। করোনা মহামারীর সময় পুরো পৃথিবীর যখন ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে ভুগছিল, ঠিক সেই সময় আবির্ভাব হয়েছিল ডক্টর সিয়াম চৌধুরী। এই ভয়ঙ্কর মহামারীকে ভয় না পেয়ে সে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছিল নিজেকে আবিষ্কার নিয়ে। তার দেওয়া ভ্যাকসিন অনেক মানুষের সুস্থ হয়ে উঠেছিল,
এরপর থেকে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে, অনেক মানুষ তাকে আইডল মানতেও শুরু করে। কিন্তু সেই একটা দুর্ঘটনায় যেখানে তাকে অপরাধী বানানো হয়, সিয়াম চৌধুরী ছোটবেলা থেকেই বাবা মাকে এটা জানতেই পারেননি, কারণ সে একটি এতিমখানায় বড় হয়েছে। এতিমখানার লোকেদের বক্তব্য অনুযায়ী তাকে পাওয়া গেছিল একটি দুর্ঘটনার জায়গায়, যেখানে কয়েকজন মানুষ মারা গিয়েছিল। তার সাথে একটি চেইন ছিল, সেই চেইনে লেখা ছিল সিয়াম চৌধুরী। তাই ওইখানে থাকা লোকেরা তাকে সেই নামেই ডাকতে শুরু করে। ছোটবেলা থেকেই তার বড্ড স্বপ্ন ছিল নতুন জিনিস জানার, সেজন্য খুব ছোট থেকেই তার বই পড়ার প্রতি খুব আগ্রহ জন্মায়। সেখান থেকে তার আস্তে আস্তে কষ্ট করে এই জায়গায় উঠে আসা। জীবনের প্রতিটি জায়গা সে নতুন করে শিখেছে, প্রতিটি পদক্ষেপ নিতে সে 10 বারের বেশি চিন্তা করেছেন। কোটি কোটি টাকার অফার এসেছে বিভিন্ন বিদেশি কোম্পানির থেকে, কিন্তু কোনো কোম্পানির অফার গ্রহণ না করে সে নিজের দেশেই থেকেছেন। সে চেয়েছিল দেশের নিরাপত্তার কাজে নিজের আবিষ্কারগুলোকে কাজে লাগানোর, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি। উল্টে তাকেই অপরাধী বানিয়ে পুরো দেশের মানুষের কাছে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। ওদিকে নিজের আস্তানায় কালো পোশাক পরে বসেছিল একজন মধ্যবয়স্ক লোক। সে চিৎকার করে হাসছিল। তার দুই পাশে 2টি যুবতী মেয়ে তার গায়ে ম্যাসাজ করে দিচ্ছিল। সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি মেয়ে। সে আর কেউই নয়, সে ছিল ডক্টর সিয়াম চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মায়া। সিয়াম চৌধুরীর প্রতিটা আবিষ্কার সম্পর্কে সে জানত। 2টা মেয়ে মায়াকে মারতে শুরু করে। মারতে মারতে জিজ্ঞাসা করে, তোর এত বড় সাহস, তুই মিথ্যে কথা বলিস? তুই স্যারের সামনে দাঁড়িয়ে থেকে মিথ্যে কথা বলিস? তোর সাহস কি করে হলো? স্যার যা জিজ্ঞেস করছে সত্যি কথাই বলে দে, না হলে তোর জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। বিশ্বাস করুন, আমি কোনো কিছুই জানি না। যদি জানতাম তাহলে এতক্ষণে বলে দিতাম। আমি কেন মিথ্যে কথা বলবো? সিএম স্যারের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। সিএম স্যারকে যখন ধরিয়ে নিয়ে যাওয়া হয় তখন আমি তার কাছ থেকে চলে আসি। এরপর থেকে আমি আর কোনো কিছুই জানি না। আমি জানি তুই সব জানিস। তুই ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? বল, সিয়াম কোথায় লুকিয়ে আছে, আর সিয়াম নতুন কি আবিষ্কার করতে চলেছে? যদি সত্য না বলিস তাহলে তোর এমন অবস্থা করবো যে পৃথিবীর সামনে আর মুখ দেখাতে পারবি না। বিশ্বাস করেন স্যার, আমি কোনো কিছুই জানি না। সিএম স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সিএম স্যারকে আমি দেখিনি আজ 4 বছরের কাছাকাছি হয়ে গেল। আমি কিভাবে ওনার ব্যাপারে জানবো? এই, কে কোথায় আছিস? এই মেয়েটা এভাবে সত্যি কথা বলবে না, ওকে উচিত শিক্ষা দিয়ে দে। বলতে না বলতে আরও 2টা মেয়ে এগিয়ে আসে। এরপর মায়ার শরীর থেকে জামা কাপড় খুলে নেওয়া হলো। মায়া চিৎকার করছিল, কিন্তু কেউ তার কোনো কথা শুনছিল না। তার শরীর থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে মারতে শুরু করে। একজন একটি রড নিয়ে আসে। মায়া চিৎকার করে কান্না করছিল, কিন্তু সেই মেয়েটা এনে গরম রডটা মায়ের পিঠে লাগিয়ে দেয়। তখন সেই লোকটা উঠে মায়ের গলা চেপে ধরে বলে, এখনো তো তুই আসল খেলাটা দেখতে পাসনি। তুই কি ভেবেছিস তোকে শুধু এভাবে ছেড়ে দেব? তোর না একটা বাচ্চা মেয়ে আছে? তুই কি ভেবেছিস তোর পার্সোনাল লাইফ সম্পর্কে আমি কিছু জানতে পারবো না? তোর মেয়েকে আর জামাইকে তুলে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছিস আগুন জ্বলতেছে, এই আগুনে তোর জামাই আর তোর মেয়েকে আমরা ফেলে দেব। স্যার, আমি আপনার পায়ে পড়ি, এই কাজ করবেন না। আমার মেয়েটা এখনো পৃথিবীর কোনো কিছুই বুঝতে শিখেনি। এই বাচ্চা মেয়েটার কি অপরাধ করেছে? কেন ওকে শাস্তি দিচ্ছেন? আমি কিচ্ছুই জানি না। যদি জানতাম বলে দিতাম। প্লিজ এরকম করবেন না। আমার সাথে মিথ্যা কথা বলার ফলাফল তোদেরকে পেতেই হবে। তোকে এতক্ষণ ধরে বলতেছে তুই সত্য কথা বলিস না। বল, সিয়াম নতুন কি আবিষ্কার করতে শুরু করেছে? কিন্তু মায়া চুপ। তখন মায়ার স্বামীকে আর মেয়েকে এনে আগুনের কাছাকাছি নিয়ে আসা হয়। তাদেরকে ধাক্কা মারা হবে, ঠিক তখনই মায়া চিৎকার করে বলে, না, আমি বলছি সিএম স্যার নতুন একটা রোবট আবিষ্কার করার কথা চিন্তা করেছিলেন। তিনি চাইছিলেন এমন একটা রোবট আবিষ্কার করতে যেটার মাধ্যমে মানুষের জীবন বর্তমান অবস্থা থেকে 100 বছর আগে চলে যাবে। এই রোবটের মাধ্যমে তিনি এমন কিছু কাজ করবেন যেগুলো সাধারণ মানুষ কখনোই করতে পারেন না। আমি জানতাম তুই এসব জানিস, কারণ সিয়াম কোনো কাজ করার কমপক্ষে 5 বছর আগে সেটা চিন্তা করে রাখে। আর তোর সাথে সিয়ামের দেখা হয়েছে 4 বছর আগে। তার মানে তুই এই ব্যাপারে জানিস। এখন বল, সিয়াম কোথায় আছে? স্যার, বিশ্বাস করেন আমি যা জানতাম বলে দিয়েছি। সিএম স্যার কোথায় আছেন এই ব্যাপারে কিছুই জানি না। উনি জেল থেকে যে পালিয়েছেন এই ব্যাপারেও আমি জানতাম না।
হঠাৎ করে জানতে পারি খবরে যে উনি পালিয়ে গেছেন জেল থেকে। ঠিক তখনই সেই কালো পোশাকধারী লোক ফোনে একটি কল আসলো। লোকটা তখন তাড়াতাড়ি করে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, আরে মা, নেহা, তোমরা তাড়াতাড়ি এই মেয়েটাকে আর মেয়েটার বাচ্চা স্বামী সবাইকে বাইরে বের করে দাও। এই মেয়েটার থেকে যা জানার তা জানা হয়ে গেছে। আর তাড়াতাড়ি সব কিছু রেডি করো, আমার মেয়ে আসতেছে, ওই যেন এই ব্যাপারে কোনো কিছু বুঝতে না পারে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ম্যাডাম এসব ব্যাপারে কোনো কিছুই জানতে পারবে না। তখন মায়াকে আর তার পরিবারকে বাইরে বের করে দেওয়া হয়। মায়া তখন তার স্বামীকে জড়িয়ে ধরে। মায়ের স্বামী তখন মায়াকে আর মায়ের মেয়েকে নিয়ে চলে যায়। মায়া কান্না করছিল, সে চাইছিল না কথাটা বলতে, কারণ এই লোকটাকে সে খুব ভালো করেই চিনে। এই লোকটা সিয়ামকে শান্তিতে কোনো কিছুই করতে দিবে না, নিজে কিছু তো করতে পারবে না, সিয়ামের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দিবে। মায়া চলে যেতেই একটু পর একটি গাড়ি এসে সে বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটি অপূর্ব সুন্দরী মেয়ে নেমে আসলো, এসে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা তখন তাকে জড়িয়ে ধরে বলল, আরে বাহ, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, কতদিন হলো তোমাকে দেখিনি। বাবার কথা তো একদম ভুলেই গেছো, বিদেশে পাঠিয়ে দিলাম বলে বাবাকে ভুলে যাবে? ওহ বাপি, তুমি কি বলতেছো? তোমাকে ভুলে যাব কিভাবে? তুমি তো আমার অনুপ্রেরণা। মায়ের মৃত্যুর পর তো একদম ভেঙে পড়েছিলাম। তুমি যদি না থাকতে তাহলে কি আমি এই জায়গায় আসতে পারতাম? তবে এখন আমি আর বিদেশ যাব না, চিন্তা করেছি এখন থেকে এখানেই থাকবো তোমার কাছে। রিয়েলি? তুমি সত্যি বলতেছো মামনি? আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার কথা রাখবে। আমি তো ভেবেছিলাম তুমি এসে দেখা করে আবার চলে যাবে। আমি তোমাকে অনেক মিস করছিলাম। বাপি, তুমি শুধু আমাকে মিস করছিলে? আমিও তো তোমাকে খুব মিস করছিলাম। বিদেশে একদম ভালো লাগছিল না, সেই জন্যই চলে আসলাম। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি অনেক দূর থেকে এসেছো, এখন তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, তুমি বিশ্রাম নাও, এরপর বাকি কথা বলবো। এরপর নীলা বিশ্রাম নিতে চলে গেল। ওদিকে রাত তখন 12টা, চারিদিকে অন্ধকার। হঠাৎ করে প্রফেসর ও ডক্টর শ্রীমান্ত এবং ডক্টর জাহানারা মজুমদারকে কেউ একজন অজ্ঞান করে নিয়ে আসলো। তারা দুজনেই বাঁচার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে বাঁচতে পারলেন না, কারণ তাদেরকে ঘুমের মধ্যে অজ্ঞান করার ঔষধ শুকিয়ে দেওয়া হয়েছিল। ঘুম ভাঙতে তারা ছোটার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ঔষধ কাজ করা শুরু করে দিয়েছিল। তারা অজ্ঞান হয়ে যায়। এরপর তাদের নিয়ে আসা হয়েছে, কিন্তু যখন তাদের জ্ঞান ফিরল তখন তারা সামনে তাকিয়ে দেখল ডক্টর সিয়াম চৌধুরী বসে আছে। এটা দেখার পর তারা দুজনেই আশ্চর্য হয়ে গেল, কারণ সিয়াম চৌধুরী খুব ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ছিল তারা দুজনেই। কিন্তু তাদেরকে কেন ধরে নিয়ে আসা হলো? সিয়া, তুমি কি করতে চাইছো? তুমি আমাদেরকে এভাবে তুলে নিয়ে আসলে কেন? আমরা তো তোমার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে তুমি কেন এই অন্ধকারে আমাদেরকে এভাবে অজ্ঞান করে তুলে নিয়ে আসলে? আমারও তো একই প্রশ্ন, তোমার এমন করার কারণ কি? তুমি জানো তোমাকে পুলিশ কিভাবে খুঁজতেছে? দিনরাত তোমাকে খোঁজার জন্য পুলিশ পাগল হয়ে আছে, আর তুমি এখানে বসে আছো। তুমি আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? দেখুন, আপনাদের দুজনকে এখানে নিয়ে আসার পেছনে আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। আপনাদের দুজনের সহযোগিতা আমার প্রয়োজন, সেই জন্যই আমি আপনাদের দুজনকে তুলে নিয়ে এসেছি। আপনাদেরকে আমার একটা নতুন আবিষ্কার দেখাতে চাই। আমি জানি বর্তমানে আমার শুভাকাঙ্ক্ষী বলতে হাতে গোনা কয়েকজনই আছেন, তার মধ্যে আপনারা দুজন অন্যতম। তাই আমি আপনাদেরকে বিশ্বাস করতে চাই। আশা করি আপনারা আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। এই কথা শোনার পর দুজনের বেশ অবাক হয়ে গেল। সিয়াম চৌধুরীর এই অবস্থায় কি আবিষ্কার করতে পারে এটা তারা চিন্তা করছিলেন। তখন সিয়াম তাদের দিকে তাকিয়ে বলল, দেখুন, সামনেই আমাদের দেশে ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম আছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে সেখানে। আমি চাই আপনারা আমার আবিষ্কারকে উপস্থাপন করেন ওখানে আপনাদের নামে। যদি আবিষ্কারটা কাজে লেগে যায় তাহলে আপনারা আমার নাম বলবেন, সমস্যা নেই। কিন্তু এখন যদি আমার নামে এটা প্রকাশ করতে চান তাহলে পুলিশ জানতে চাইবে আমি কোথায় আছি, আর আপনারা সেটা বলতে না পারলে সবাই ভাববে আপনারাও আমাকে সহযোগিতা করছেন আড়াল থেকে। পরে কিন্তু আপনারাও ফেঁসে যেতে পারেন। কিন্তু সিয়াম, তুমি কি আবিষ্কার করেছো? তোমার একটা আবিষ্কার তোমাকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা কি তুমি কল্পনাও করে দেখেছো কখনো? তুমি সবার কাছে বিশ্বাসী একজন মানুষ ছিলে, কিন্তু আজ তোমাকে সবাই একজন বিশ্বাসঘাতক, একজন খুনি হিসাবে চিনে। আমি জানি ডক্টর, কিন্তু বিশ্বাস করেন আমি এমন কিচ্ছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার আবিষ্কারকে আমারই বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে কেউ।
এবং আমার বিশ্বাস এর পেছনে কোনো সায়েন্টিস্ট আছে, না হলে এই কাজ কেউ করতে পারত না। তবে এখন এসব কথা বলার সময় নেই, আমি আপনাদেরকে আমার আবিষ্কার দেখাতে চাই। এরপর ডক্টর সিয়াম তাদের দুজনকে নিয়ে গেল সেই আবিষ্কারের কাছে, অর্থাৎ তার রোবটের সামনে। সেখানে যাওয়ার পর অভিষেককে যেভাবে দেখিয়েছিল ঠিক সেভাবেই দেখালো। এটা দেখার পর তারা দুজনেই অবাক হয়ে যায়। তখন ডক্টর জাহানারা মজুমদার বলেন, সিয়াম, এটা তো অবিশ্বাস্য, তুমি এটা কিভাবে করলে? সত্যি আমি কল্পনাও করতে পারছি না। কিন্তু তুমি আমাদেরকে এভাবে তুলে নিয়ে আসলে কেন? তুমি আমাদের মাধ্যমে কি করতে চাইছো? দেখুন, আমি আপনাদের হাতে এটা ছেড়ে দিতে চাই। আমি চাই এটা আপনারা সামনের প্রোগ্রামে সবার সামনে উপস্থাপন করুন। এটা বিজ্ঞানের জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু আমি যদি সরাসরি যাই তাহলে পুলিশ আমাকে গ্রেফতার করার চেষ্টা করবে। তাই আমাকে হেল্পটা করুন। আমার এত বছরের পরিশ্রমটাকে সফল করার জন্য আপনারাই আমাকে সহযোগিতা করতে পারেন। আমরা এটা করতে রাজি আছি, কিন্তু এতে করে যদি পরে আবার কোনো সমস্যা হয়। তোমার আবিষ্কার অসম্ভব সুন্দর, কিন্তু তোমার আবিষ্কারের প্রতি আমাদের বিশ্বাস উঠে গিয়েছে। যদি বিশ্বাস না থাকে তাহলে এই কাজ করার দরকার নেই। দেখুন, আমি বলছি তো, আমার আবিষ্কার ওরা ভুল পথে ব্যবহার করছে, তাই এটা দিয়ে মানুষের খুন হচ্ছে। না হলে আমি এমন কোনো আবিষ্কার করিনি যার মধ্যে সমাজের কোনো খারাপ হতে পারে। আমি সবসময় চেয়েছি আমার আবিষ্কার যেন মানুষের কল্যাণে কাজে লাগে, কিন্তু সেটা খারাপ মানুষের হাতে পড়ে গেলে কি আমার ব্যর্থতা এটা? আমি বুঝতে পারতেছি সিয়াম তোমার দুঃখটা, কিন্তু এটা হয়তো তুমি বুঝতে পারছো যে তোমার ওই আবিষ্কারটা চুরি করে নিয়েছে, সে তোমার এটার দিকেও হাত বাড়াবে। তাই তুমি এটাকে সিকিউরিটি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছো। হ্যাঁ, সেটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমি এটা সিকিউরিটি ব্যাকআপ বানানোর জন্য 2 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করছি খুব তাড়াতাড়ি এটা কাজে দেবে, এবং আমি রোবটের মধ্যে সেটা সেট করে দিয়েছি। কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য একটা চিপের প্রয়োজন। সেটা বানাতে কিছুদিন সময় লাগবে। সেই সময়টা আমি চাই। এখানে এটা থাকুক। প্রোগ্রামে আগে আপনাদেরকে আবারও এখানে নিয়ে আসব। এরপর এটা আপনাদের হাতে তুলে দেব। ওকে, তোমার জন্য শুভকামনা রইল সিয়াম। আমি আশা করি এই আবিষ্কারের মাধ্যমে তুমি সবার সামনে নিজের নির্দোষ হওয়া বিষয়টা প্রমাণ করতে পারবে। আমরা দুজনে তোমাকে বিশ্বাস করি। তুমি সমাজের খারাপ চাইতে পারো না, এটা আমরা জানি। তারা যখন কথা বলছিলেন তখনই হঠাৎ করে পিছন থেকে আবারও সেই রোবটটা তাদের মুখের ওপর কিছু একটা ধরে, যার ফলে তারা দুজনেই আবারও অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় তারা দুজনেই দুজনের বাসায় আছে। তাদের হাতে একটি কাগজ, সেই কাগজে লেখা, আপনাদের দুজনের কাছেই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আপনাদের সাথে যেটা করেছি সেটা ঠিক নয়, কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, যে আমার আবিষ্কার চুরি করেছে সে আমার উপর নজর রাখার চেষ্টা করবে, এবং আমার নতুন আবিষ্কারও সে চুরি করার চেষ্টা করবে, এবং আমার সাথে সম্পর্কিত সবার উপরেও সে নজর রাখবে। তাই আমি কোনো টেনশন নিতে চাচ্ছি না। 3টা বছর আমি পার করেছি এই আবিষ্কারের পিছনে, তাই এটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমাকে ক্ষমা করে দেবেন। সবার মতো আপনাদের দুজনকে আমি সঠিক জায়গায় ডেকে নেব। এটা পড়ার পর তারা দুজনেই ব্যাপারটা বুঝতে পারলো এবং তারা এটা নিয়ে কোনো কিছু মনে করলো না। ওদিকে পরের দিন সেই লোকটা এবং তার মেয়ে বসেছিল দেশের নাম করে একটি কোম্পানির মালিকের সামনে। তখন লোকটা ওই কোম্পানির মালিককে বলল, সাদেক সাহেব, দেখুন, আমি এই আবিষ্কারটা করেছি। এটা ডক্টর সিয়ামের আবিষ্কার নয় যে ফেল করবে। এটা আমার আবিষ্কার। এটা ওই চিপটার চেয়েও ভয়ঙ্কর। এটার মাধ্যমে মানুষ 10 গুণ বেশি এনার্জি পেতে পারে, এবং এটাকে কন্ট্রোল করাও খুব সহজ। তাহলে এতদিন ধরে আপনার ব্যাপারে একটা খারাপ অপবাদ সবাই ছড়িয়ে বেড়াতো যে আপনি কোনো কিছু আবিষ্কার করতে পারেন না। আপনি আজকে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে আপনি কত বড় বিজ্ঞানী। কিন্তু আমাকে কেন এদিকে নিয়ে আসলেন? আমার কাছে কি চান আপনি? আমি জানি আপনার কোম্পানির সাথে বিদেশি বিভিন্ন কোম্পানির সম্পর্ক আছে, এবং আপনি চাইলে আমার এখানে ইনভেস্ট করতে পারেন। আমি চাই আপনার কোম্পানি আর আমার আবিষ্কারের পিছনে ইনভেস্ট করুক। এই আবিষ্কারটা ব্যবহার করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। আশা করি আপনার কোম্পানি এত টাকা লাভ করবে যেটা আপনার কল্পনাও করতে পারবেন না। কিন্তু সামনে তো একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে যদি আপনার আবিষ্কার সবার নজর কাড়ে, যদি আপনার আবিষ্কার সেরা হয়, তাহলে আমরা আপনাকে একটা ইনভাইট করতে রাজি আছি।
তবে আমার যতদূর মনে হয় আপনার আবিষ্কারের মতো কারো আবিষ্কার হবে না। এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যে আবিষ্কারটা করেছি এটার মধ্যে আবিষ্কার কেউ কল্পনা করতে পারবে না। এটার ব্যাপারে কেউ তো জানতেই পারবে না। এবারের কম্পিটিশনে দেখবেন আমার আবিষ্কার এশিয়ার সেরা আবিষ্কার হবে এবং আমি হব এশিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী। আমরা সেটার অপেক্ষায় রইলাম। আমার এটাই যদি সিলেক্ট হয় তাহলে আমি এবং আমার সাথে থাকা সকলে কোম্পানি একটা আপনাকে ইনভাইট করবে। এই কথা বলে সাদেক সাহেব তখন সেখান থেকে চলে গেলেন। আর নীলা দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় একটা আবিষ্কার করেছ। আজ আমার গর্বে বুক ফুলে উঠছে। আমি এত বড় একজন বিজ্ঞানীর মেয়ে। হ্যাঁ মা, তুমি তো আমার অনুপ্রেরণা। তুমি যদি না থাকতে তাহলে কি আমি বাঁচতে পারতাম? তোমাকে দেখি তো আমি বাঁচার আশা পাই। এটা আমার অনেক দিনের পরিশ্রম, আমার স্বপ্ন। আমি এটা অনেক কষ্ট করে আবিষ্কার করেছি। সত্যি বাবা, আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু বাবা, তুমি যদি এটাকে দেশের নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য দিতে, তাহলে তো আমাদের দেশ আরও উন্নতি করত। তুমি এসব বুঝবে আমা। দেশের উন্নতির জন্য কাজে লাগানোর নাম করে এটা নিয়ে অনেকেই বিক্রি করে দেবে। আর এটা আমার একটা স্বপ্ন। তাই আমি চাই এটা এমনভাবে মানুষের সামনে ছড়িয়ে পড়ুক যাতে আমার নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকে। নীলা আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে গেল। ওদিকে মায়া নিজের বাসায় বসেছিল। হঠাৎ করে তার কাছে একটি কল আসলো। নাম্বারটা দেখে তার মাথায় হাত চলে গেল, কারণ এটা ডক্টর সিয়াম চৌধুরীর নাম্বার। তার মানে সিয়াম তাকে কল করেছে। কিন্তু এই সময় কেন? সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, স্যার, আপনি সিয়াম স্যার বলছেন? হ্যাঁ মায়া, আমি সিয়াম বলছি। তোমার সাথে আমি দেখা করতে চাই। আমার দেওয়া ঠিকানা মতো তুমি চলে আসবে আজকে রাতের বেলা। ওকে স্যার, আপনার সাথেও আমি দেখা করতে চাইছিলাম। অনেক কথা বলার আছে আপনাকে। সিয়াম চৌধুরী ঠিকানা পাঠিয়ে দিল। রাতের বেলায় মায়া সেই ঠিকানা অনুযায়ী জায়গা মতো পৌঁছেও গেল। সেখানে পৌঁছানোর পর একটি গাড়ি আসলো। গাড়িতে করে যেতে দেখতে পেল হেলিকপ্টার রাখা। সেখানে সে উঠে গেল। হেলিকপ্টারটা তাকে জঙ্গলের মধ্যখানে নিয়ে গেল। মায়া তখন ভীষণ ভয় পেয়ে গেল। সামনে তাকাতেই যখন সিয়াম চৌধুরীকে দেখল তখন কিছুটা সাহস পেল। সে এগিয়ে গেল সিয়াম চৌধুরীর দিকে। সিয়াম চৌধুরী তখন তাকে বলল, মায়া, আমি জানি তুমি অনেক বিপদের মধ্যে পড়তে পারো আমাকে সাহায্য করতে গিয়ে, কিন্তু এখন তোমার সাহায্য আমার বড্ড প্রয়োজন। কারণ তোমাকে ছাড়া আমি কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। স্যার, আপনি বলেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আমি আমার জীবন দিয়ে দিব। আমি কল্পনাও করতে পারছি না আপনার সাথে আবার দেখা হবে। আমি তো ভেবেছিলাম আপনার সাথে আমার আর কোনো দিনই দেখা হবে না। এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই মায়া, ভেতরে চলো। ভেতরে আমার ল্যাব আছে, ওখানে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলবো। এরপর তারা দুজনেই ভিতরে চলে গেল। গিয়ে সিয়াম চৌধুরী তার আবিষ্কার দেখালো মায়াকে। মায়া তখন এটা দেখার পর অনেক খুশি হলো, কারণ এই আবিষ্কার করার জন্য সিয়াম চৌধুরী অনেক পরিশ্রম করেছেন। মায়া তখন সিয়াম চৌধুরীকে বলল, স্যার, আমি বিশ্বাস করতে পারছি না আপনি এটা আবিষ্কার করে ফেলেছেন। এটা তো আপনার একটা স্বপ্ন ছিল। আপনার স্বপ্ন পূরণ হয়েছে মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু মায়া, আমি অনেক ভয়ে আছি। আমি জানি না, হয়তো তারা এটাও চুরি করার চেষ্টা করবে। তুমি তো জানো ওই আবিষ্কারটা তারা চুরি করে নিয়ে কিভাবে আমার বিরুদ্ধে কাজে লাগিয়েছে। স্যার, আপনি জানেন কে এই কাজটা করেছে? আমি জানি। আমাকে ধরে নিয়ে গিয়েছিল তারা। এরপর আমাকে অনেক অত্যাচার করেছে আপনার এই আবিষ্কার ব্যাপারটা জানার জন্য, আপনার ঠিকানা জানার জন্য। কিন্তু আমি বলতে চাইনি। পরে আমার শিশু বাচ্চাটার তারা আগুনে ফেলে দিতে চাইছিল। তখন আমি বাধ্য হয়ে আপনার এই আবিষ্কারের কথা তাদেরকে বলে দিয়েছি। সরি স্যার। কি বলছো মায়া? কি আমার বিরুদ্ধে এরকম করেছে? স্যার, আপনি নিশ্চয়ই আরিফ মির্জার কথা শুনেছেন। আমাদের দেশে একজন বিজ্ঞানী। লোকটা অনেক খারাপ। আপনার ওই আবিষ্কারটা সেই চুরি করেছে এবং এটা এখন সে নিজের নামে চালানোর চেষ্টা করছে। কি বলছো মায়া? ওই আরিফ মির্জা যে আমার সাথে পার্টনারশিপ করতে এসেছিল? হ্যাঁ স্যার, ওই আরিফ মির্জা যে আপনার সাথে পার্টনারশিপ করতে এসেছিল। আপনি রাজি হননি বলে আপনার উপর রাগ করে এইসব করছে। সে জীবনও এরকম কোনো আবিষ্কার করতে পারবে না। আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম এটা কোনো বিজ্ঞানীর কাজ। নাহলে আমার ওই চিপটা সাধারণ কোনো অপরাধী ব্যবহার করতে পারতো না। এর মানে এই লোকটাই আমার বিরুদ্ধে এসব করেছে। কিন্তু এটা আমি কিভাবে প্রমাণ করব? স্যার, প্রমাণের কোনো প্রয়োজন নেই। এখন আপনি যেটা আবিষ্কার করেছেন
এটা যদি সবার সামনে প্রকাশ পায় তাহলে দেখবেন এমনিতেই লোকেরা আবার আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। তখন সরকারও আপনার উপর থেকে এই কেসটা সরিয়ে নেবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। সেটাই যেন হয় মায়া। আমি তো এটার জন্য এত দিন ধরে পরিশ্রম করছি। আমার আবিষ্কারগুলো যদি মানুষের কল্যাণে কাজে লাগে, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আমি দেশের জন্য কাজ করতে চাই। স্যার, তাহলে আমি আপনার সাথে থাকতে চাই। আমি আমার স্বামীকে কল করে বলে দিচ্ছি তারা যেন নিরাপদে কোথাও চলে যায় আমার মেয়েকে নিয়ে, আর আমি আপনার সাথে এখানেই থাকবো। এখন থেকে আমি আপনার সাথে কাজ করতে চাই। এতদিন আপনার থেকে দূরে থেকে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়া। আমি তোমাকে এই কথাটাই বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। তোমাকে আমি নতুন করে কোনো বিপদের মধ্যে ফেলতে চাইছিলাম না। কি বলছেন স্যার? আপনার সাথে থেকে যদি মারাও যাই তাহলে এইটাও আমার জন্য অনেক বড় পাওনা। আপনার আবিষ্কারগুলোর জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত আছি স্যার। ওদিকে এভাবেই কয়েকটা দিন কেটে যায়, আর মাত্র 2 দিন বাকি আছে। এরপরই সেই ইন্টারন্যাশনাল প্রোগ্রাম শুরু হবে। আরিফ মির্জা অর্থাৎ সেই কালো পোশাকধারী লোক অনেক আশা নিয়ে বসে আছে, তার আবিষ্কার এবার সবাই পছন্দ করবে। কিন্তু 2 দিন আগে ডক্টর সীমান্ত এবং জাহানারের কাছে সেই রোবটটি হস্তান্তর করে দেয় ডক্টর সিয়াম চৌধুরী, এবং মায়াও তাদের সাথে যায়, কারণ এই রোবটের যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। 2 দিন পরে যে প্রোগ্রাম শুরু হলো এবং প্রোগ্রামের মধ্যে যখনই রোবটটাকে প্রকাশ করা হলো তখন সবাই এটার দিকে শুধু তাকিয়েছিল, অন্য কোথাও মানুষের নজর যাচ্ছিল না, কারণ এটা এমন একটি আবিষ্কার যেটা মানুষকে কল্পনার বাইরে নিয়ে গেছিল। মানুষ এটার ব্যাপারে কল্পনাও করতে পারছিল না। ওদিকে ডক্টর আরিফ মির্জা তখন শুধু বসেছিল, আর কিছু করার ছিল না। সে ভেবেছিল ওই আবিষ্কার অর্থাৎ যেটা চুরি করেছে সেটা মানুষ পছন্দ করবে এবং এটার মাধ্যমে সে সবার সামনে পরিচিত হয়ে যাবে। কিন্তু তার স্বপ্নই থেকে গেল। তখন সে চিৎকার করে বলতে শুরু করলো, আমি জানি এটা সিয়ামের কাজ, কারণ ডক্টর সীমান্ত জীবনেও এটা আবিষ্কার করতে পারবে না। ওই ছেলেটাই এটা আবিষ্কার করেছে। ওকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এবার রোবটটা আমি চুরি করব। সিয়াম, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে আবার সবার সামনে আমি খারাপভাবে প্রমাণ করবই। ওদিকে ডক্টর সীমান্ত সবার কাছে অনেক প্রশংসাও পেল ওই আবিষ্কারের জন্য। বিভিন্ন কোম্পানি এটার পেছনে ইনভেস্ট করার জন্য রাজি হলো, কিন্তু ডক্টর সীমান্ত একটু সময় নিতে চাইলেন, কারণ তিনি তো একা কিছুই করতে পারবেন না, কারণ এই আবিষ্কার সিয়ামের। তিনি তো শুধু এটার দায়িত্বে আছেন। ওদিকে আরিফ মির্জাও সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেল। এরপর তার আস্তানায় চলে গেল। সেখানে গিয়ে রিমা এবং নিহাকে ডেকে নিয়ে আসলো, সাথে তার অনেক লোকজন, সবাই ভয়ঙ্কর সন্ত্রাসী। ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের যে করে হোক ওই রোবটটা চুরি করে এনে দিতে হবে। ওই রোবটটা আমার চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। সিয়াম এটা আবিষ্কার করেছে এই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ সীমান্ত এটা কোনোদিন আবিষ্কার করতে পারবে না। তাই তোমরা যে করে হোক ওটা এনে দাও আমার কাছে। এটা কিভাবে সম্ভব স্যার? আমরা কিভাবে জানবো যে এই রোবটটা তারা কোথায় নিয়ে যাবে? আমার মনে হয় আমাদেরকে আগে জানতে হবে সিয়াম চৌধুরীর আস্তানা কোথায়। যদি ওর আস্তানা সম্পর্কে আমরা তথ্য পেয়ে যাই তাহলে আমরা খুব সহজেই সেটা ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারবো। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার যে করে হোক ওটা চাই। আমি চাই সবার সামনে পরিচিত হতে, পুরো পৃথিবীর মানুষ যেন শুধু আমার নামে প্রশংসা করে, অন্য কারো প্রশংসা আমি শুনতে চাই না। স্যার, মাথা গরম করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি এক্ষুনি আপনার লোকজনকে পাঠিয়ে দিচ্ছি ইনফরমেশন জোগাড় করার জন্য। ওদের পিছনে 24 ঘন্টা আপনার লোক লেগে থাকবে। সিএম চৌধুরীর আস্তানা যে করে হোক আমরা খুঁজে বের করব। ওদিকে ডক্টর সীমান্ত এবং ডক্টর জাহানারা চলে গেলেন সেনাবাহিনী প্রধান এবং পুলিশ সুপারের কাছে। তাদের সাথে দেখা করলেন। দেখা করে বললেন, স্যার, আপনারা জানলে অবাক হবেন যে এই আবিষ্কারটা আমাদের নয়। আপনারা হয়তো ভাবছেন এটা আমার আবিষ্কার, কিন্তু এটা আমার আবিষ্কার নয়। এটা ডক্টর সিএম চৌধুরীর আবিষ্কার করেছে। উনি এটা জনগণের কল্যাণের জন্য ব্যবহার করতে চাই। উনি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি আমি এখন প্রমাণ দিতে পারবো না, কিন্তু এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন ডক্টর সিএম চৌধুরী কোনো দোষ করেননি, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা যেটা বলতেছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু মনে রাখবেন একটা কথা, যদি কোনোভাবে প্রমাণ হয় যে সিএম চৌধুরী দোষী, তাহলে কিন্তু আপনাদের দুজনকে খুব কঠিন শাস্তি পেতে হবে।
কারণ একদম ফাঁসির আসামিকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা জানার পরেও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। দেখুন, আমরা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছি না, আমরা দেশকে সাহায্য করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি এই আবিষ্কারের মাধ্যমে দেশকে আরও উন্নত করতে, দেশের নিরাপত্তার ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। যদি এটা দেশের নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়, তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের দেশের শক্তি কতটা বেড়ে যাবে। কিন্তু আপনারা কি শিওর এটা কাজ করবে? আপনাদের এটা তো শুধু একটি পরীক্ষামূলক আবিষ্কার ছিল। বিভিন্ন কোম্পানি এটার পিছনে ইনভেস্ট করতে রাজি হয়েছে। আগে আপনারা এটাকে বাণিজ্যিকভাবে সবার সামনে নিয়ে আসুন, এরপর যদি এটা কাজ করে তাহলে এটা আমরা গ্রহণ করব। আমাদেরকে 1 মাস সময় দিন। এই 1 মাসের ভিতরেই আমরা আমাদের আবিষ্কারকে ঠিকভাবে মার্কেটে নিয়ে আসব। এরপর নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন আমাদের আবিষ্কার কাজ করে। এবং সিয়াম চৌধুরী দেশের শত্রু না, দেশের বন্ধু। ওকে, তাহলে 1 মাস আমরা সময় দিলাম। এই মাসের ভিতরে আপনারা প্রমাণ সহ সব কিছু নিয়ে আসবেন, এরপরে আমরা এটা নিয়ে ভেবে দেখব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সিয়াম চৌধুরীকে বলুন আত্মসমর্পণ করতে। যদি উনি আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, কারণ উনি একজন ফাঁসির আসামি, এভাবে জেলের বাইরে পালিয়ে থাকতে পারে না। এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তার সাথে শুধুমাত্র আমাদের একবারই দেখা হয়েছে, সেটাও রাতের বেলা। যদি তার আস্তানা সম্পর্কে আমরা জানতাম তাহলে অবশ্যই আপনাদেরকে বলতাম। ওদিকে সিয়াম চৌধুরী এবং মায়া তখন নিজেদের জায়গায় বসে টিভিতে সব কিছুই দেখছিল, কারণ এই অনুষ্ঠানটি লাইভে প্রচার করা হচ্ছিল। টিভিতে তাদের আবিষ্কার সবার পছন্দ হয়েছে দেখে তাদের অনেক বেশি খুশি হয়। ওদিকে ডক্টর সীমান্ত এবং ডক্টর জাহানারা সিয়ামের কাছে ফিরছিলেন, তখনই তাদের গাড়ি ফলো করতে শুরু করে কয়েকটি গাড়ি। সীমান্ত তখন তাড়াতাড়ি সিয়ামের কাছে কল করেন, এটা সব কিছু জানিয়ে দেন সিয়ামকে। সিয়াম এটা শোনার পর পাগল হয়ে যায় এবং কিভাবে নিজের আবিষ্কারকে রক্ষা করবে সে চিন্তা করছিল। তারা যখন ফোনে কথা বলছিল ঠিক তখনই তাদের গাড়ি আটকে দাঁড়ায় কয়েকটি গাড়ি। গাড়ি থেকে আফ্রিকার লম্বা এবং কালো কতগুলো মানুষ বেরিয়ে আসে এবং ডক্টর সীমান্ত এবং ডক্টর জাহানের মাথায় বন্দুক ধরে বলে, এই রোবটটা আমাদের কাছে দিয়ে দাও, না হলে তোমাদের দুজনকে মরতে হবে। তোমরা কি ভেবেছো এটা নিয়ে তোমরা ফিরে যেতে পারবে? ভালো ভালো বলছি, এটা আমাদেরকে দিয়ে দাও। আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু এই রোবটটা তোমাদের হাতে দিব না। তোমরা এটা নিয়ে আবারও খারাপ কাজে লাগাবে, এরপর সিএম চৌধুরীর দোষ হবে। লোকটা 3টা বছর পরিশ্রম করে এটা বানিয়েছে। হা 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 হা। 3 বছর কেন, 300 বছর পরিশ্রম করলেও আমাদের কিছু আসে যায় না। আমাদের বসের অর্ডার, এটা বসের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমাদেরকে বস শেষ করে দিবে। তাই ভালো ভালো বলছি, তাড়াতাড়ি এটা আমাদের হাতে দিয়ে দাও। বললাম না আমরা আমাদের জীবন দিয়ে দিব, এরপরও এটা তোমাদের হাতে দিব না। ও তাই নাকি? তাহলে দাও তোমাদের জীবন, তোমাদেরকে মেরেই আমরা এটা নিয়ে যাব। আমাদেরকে যে করেই হোক এই রোবটটা নিয়ে যেতে হবে, না হলে আমাদের বস আমাদের উপর রাগ করবে। বলেই লোকটা গুলি করে দিল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল 2 ডক্টর। তারা উপকার করতে এসেছিলেন, কিন্তু এইভাবে তাদের নিজেদের জীবন হারাতে হবে এটা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। ওদিকে একটু পরেই সিয়াম জানতে পারল তার রোবট চুরি হয়ে গেছে এবং ডক্টর সীমান্ত এবং ডক্টর জাহানারা দুজনেই মারা গেছেন। তখন সে মাটিতে বসে পড়ল। এটা দেখার পর মায়া বলে উঠল, স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে তারা এটা ব্যবহার করে আবারও ওরা অন্যায় করবে, আপনি ফেঁসে যাবেন। আমি কি করব মায়া? আমার সব শেষ হয়ে গেছে। আমার প্রত্যেকটা আবিষ্কারের পেছনে এরা লেগে গেছে। আমার মনে হয় এখন আমাকে শক্ত হাতে এর হাল ধরতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ স্যার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনাকে। আপনার সাথে হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করবেন। আমি জানি আপনার জন্য এটা খুবই কষ্টের, কারণ বাইরে বের হলেই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। তাই আমার মনে হয় আপনাকে এমন কিছু করতে হবে যাতে তারা নিজেদের অন্যায় স্বীকার করে নেয়। তারা যখন কথা বলছিল তখনই ডক্টর অভিষেক কল করে বললেন সিয়াম চৌধুরীর কাছে। সিয়াম তখন ফোন ধরতেই অভিষেক বলে উঠলেন, আরে সিয়াম সাহেব, আপনি তো কিছুই বললেন না। আপনার আবিষ্কার দেখলাম প্রোগ্রামে চালানো হলো, সবার সামনে সেটা দেখানো হলো। আপনি অন্য কোনো কোম্পানি ইনভেস্ট নিচ্ছেন না তো, আবার আমাদেরকে না জানিয়ে? ডক্টর,
সব শেষ হয়ে গেছে। আমার এই রোবটটাকে একজন চুরি করে নিয়েছে, এবং সেটা কে আমি জানতে পেরেছি। আরিফ মির্জা আমার পেছনে লেগে গেছে। আমার আগের আবিষ্কারটাও উনিই চুরি করে নিয়েছে। এখন আমার এই রোবটটাও সে চুরি করে নিয়েছে, এবং ডক্টর সীমান্ত আর জাহানারাকে মেরে ফেলেছে। কি বলছো সিয়াম? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার রোবট চুরি হয়ে গেছে মানে? তুমি তো বলেছিলে এটার জন্য তুমি সিকিউরিটির ব্যবস্থা করতেছো। কি সিকিউরিটির ব্যবস্থা করলে তুমি যে ওরা তোমার এটা চুরি করে নিয়ে চলে গেল? ডক্টর, আমি তো এখনো পর্যন্ত এটার জন্য একটা চিপ প্রয়োজন ছিল, সেটা বানাতে পারিনি। এটা তৈরির জন্য আমার একটু সময়ের প্রয়োজন। আমি ইলেকট্রিক চিপটা ওই রোবটে সেট করে দিয়েছি, কিন্তু এটাতে ডেটা ইনপুট করার জন্য এখন আমাকে আরেকটি মাইক্রোচিপ বানাতে হবে। যদি আমি চিপটা বানাতে পারি তাহলে এই রোবটটা আমি এখানে বসে কন্ট্রোল করতে পারবো। কিন্তু এর আগে যদি তারা এটা দিয়ে কোনো অন্যায় করে ফেলে বা এটা তারা বিক্রি করে দেয়। আরে সিয়াম, এখনো আমার সাথে কথা বলতেছি। তাড়াতাড়ি তুমি তোমার কাজে লেগে পড়ো, না হলে অনেক বড় বিপদে পড়ে যাবে। তুমি হয়তো ভাবতেছো তারা অন্যায় করবে। আরে তাদের অন্যায়ের অপেক্ষা করার কি কোনো দরকার আছে? অলরেডি তুমি ফেসে গেছো। তোমার আবিষ্কার কন্ট্রোল করতে গিয়েও সীমান্ত এবং জাহানারা মারা গেছে। এখন এটা নিয়ে নিউজ হবে, কেউ তো আর আসল সত্যটা জানবে না। সিয়াম তখন বুঝতে পারল সে কত বড় বিপদের মধ্যে ফেসে গেছে। ডক্টর অভিষেক ফোন রেখে দিলেন। ওদিকে মায়া আরিফ মির্জার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করছে। যখনই জানতে পারল আরিফ মির্জার একটি মেয়ে আছে, তখন সে একটি প্ল্যান করলো। ওদিকে সিয়ামের আবিষ্কার এই রোবটটা এই ব্যাপারে জানতে পেরে গেছে মিডিয়ার লোকজন, এবং মিডিয়ার লোকজনের কাজই হচ্ছে মুখরোচক নিউজ প্রেজেন্ট করা মানুষের সামনে। তারা এটা নিয়ে উঠে পড়ে লাগলো যে ওই রোবটটাকে খুন করে ফেলেছে, নিজের কন্ট্রোল হারিয়েছে। পুরো দেশ আবারও ফেঁপে উঠল সিয়াম চৌধুরীর বিরুদ্ধে। এরকম একটি অপরাধীকে কেন জেলের বাইরে রাখা হয়েছে? কেন তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে না? সেনাপ্রধানের ওপরে চাপ সৃষ্টি হলো। তিনি তখন পুলিশ সুপারের সাথে দেখা করলেন। এরপর বললেন, স্যার, এখন তো আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের এভাবে বসে থাকলে চলবে না। সিয়াম চৌধুরীকে যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে। যদি সিয়াম চৌধুরীকে খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের মান সম্মান একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন স্যার। একজন ফাঁসির আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে আজ 2টা বছর ধরে। তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। যদি খুঁজে পাই তাহলে তাকে একদম সেখানেই গুলি করে মেরে ফেলতে হবে। তাকে বাঁচার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এরপর তারা তাদের টিম নিয়ে বেরিয়ে পড়লেন। ওদিকে সিয়াম চৌধুরী তখন নিজের ল্যাবে বসে কান্না করছিল আর নিজের কাজ করে যাচ্ছিল। সে একটি চিপ বানাচ্ছে। এটা যদি বানাতে পারে তাহলে সে তার রোবটের কন্ট্রোল করতে পারবে নিজের ল্যাবেই বসে। তখন মায়া তার কাছে এসে বলল, স্যার, আমি আরিফ মির্জার ব্যাপারে কিছু জানতে পেরেছি। আপনাকে ব্যাপারটা জানাতে চাচ্ছি। আরিফ মির্জার একটা মেয়ে আছে। সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতেছি? হ্যাঁ মায়া, আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে তো এখন বাইরে যাওয়া সম্ভব নয়। বাইরে গেলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি কি করব? স্যার, আপনাকে কিছুই করতে হবে না। আমি যাচ্ছি কাজটা করতে। আপনার জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত আছি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার কাজটা করেই এরপর ফিরবো। মায়া তখন বেরিয়ে গেল। সিয়াম চৌধুরী তখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাইক্রোচিপটা বানানোর জন্য, কারণ এটা বানাতে পারলেই তার কাজটা কিছুটা হলেও সহজ হবে। এখন সে ভীষণ মানসিক চাপের মধ্যেই আছে। ওদিকে মায়া তখন বাইরে গেল। নীলা নিজের ফ্রেন্ডদের সাথে ঘুরছিল। এরপর যখন গাড়িতে করে যাচ্ছিল, হঠাৎ করে তার গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে যায়। এটা থেকে সে গাড়ি থেকে নামার পর মেয়েটার কাছে গিয়ে বলে, সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ করে আপনি সামনে চলে আসলেন, তাই গাড়ি কন্ট্রোল করতে পারিনি। আপনার এই অবস্থা কি করে হলো? এইসব কথা পরে হবে আপু, আগে আমাকে বাঁচান প্লিজ। আমাকে কিছু লোক তাড়া করছে। মনে হচ্ছে তারা আমার গলার এই হারটা চুরি করার চেষ্টা করছে। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কি বলছেন? তাড়াতাড়ি চলুন, আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিব। এরপর নীলা ধরে মায়াকে নিজের গাড়িতে তোলে। মায়া তখন পিছনের সিটে শুয়েছিল। নীলা গাড়ি ড্রাইভ করছিল। যখনই ট্রাফিকে একটু কমলো, রাস্তা নির্জন হলো, তখন মায়া নিজের কাজটা করে ফেললো। মায়া একটি রুমাল চেপে ধরল নীলার মুখে। নীলা কিছুই বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে গেল। মায়া এসে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো।
এরপর সিয়ামকে জানিয়ে দিল সে কাজটা করে ফেলেছে। সিয়াম তখন নিজের লোকজন পাঠিয়ে দিল হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টারে তুলে নীলাকে নিয়ে যাওয়া হলো সিয়াম চৌধুরীর ল্যাবে। এরপর তাকে সেখানে বেঁধে রাখা হলো। যখন নীলার জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল সামনে একটি ছেলে আর ওই মেয়েটি বসে আছে। তখন নীলা বলে উঠল, কি ব্যাপার, আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে কেন? আর আপনি তো সিয়াম চৌধুরী, তাই না? আপনাকে নিয়েই তো কাল থেকে আলোচনা হচ্ছে। আপনি কি আবিষ্কার করলেন? নিজের আবিষ্কারের উপর কন্ট্রোল নেই, আপনার আবিষ্কার এভাবে মানুষকে খুন করে বেড়াচ্ছে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? উনি কোনো আজেবাজে আবিষ্কার করেননি, সব কিছুর পেছনে তোমার বাবা আছে। এবং তোমাকে এখানে ধরে নিয়ে আসার পেছনে একটাই লক্ষ্য, তোমার বাবাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসা। তোমার বাবা একের পর এক চুরি করে যাচ্ছে, নিজে কিছু আবিষ্কার করতে পারে না, মানুষের আবিষ্কার চুরি করে নিয়ে সেটা আবার খারাপ কাজে ব্যবহার করছে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি আমার বাবার ব্যাপারে কথা বলতেছো। আমি তার মেয়ে, আমি এসব কোনোদিনও সহ্য করব না। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমার বাবা এসব করেছে? আর তোমাকে সাহায্য করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমাকে সাহায্য করনি, এটা আমার একটা প্ল্যান ছিল তোমাকে ধরার জন্য। তুমি প্রমাণ চাও না তোমার বাবা এসব করছে কিনা? তোমাকে অবশ্যই প্রমাণ দেখাবো। নিজের বাবার উপর তোমার ঘৃণা হবে, একের পর এক খুন করে যাচ্ছে স্যারকে ফাঁসানোর জন্য। আজে বাজে কথা বন্ধ করো। আমার বাবার ব্যাপারে আর একটা বাজে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বাজে কথা বলছি না, আমরা ঠিক কথাই বলছি। তুমি তোমার বাবাকে কি আগে জিজ্ঞাসা করো। মায়া, চুপ করো, এসব কথা এখন বলার সময় নেই। এখন আরিফ মির্জার কাছে কল করতে হবে এবং তাকে হুমকি দিতে হবে। যদি ও এভাবে রাজি না হয় তাহলে অন্যভাবে নিজের কাজটা হাসিল করতে হবে। ওকে স্যার, কিন্তু আমাকে এখন একটু যেতে হবে বাইরে। আমার মেয়েটা বাসায় একা আছে, কয়েকদিন হয়ে গেল তার সাথে দেখা করি না। তারা কোথায় আছে সেটাও ঠিক মতো জানতে পারছি না। আমার উচিত এখন আমার মেয়ের সাথে দেখা করা, ও অনেক ছোট। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার মেয়ের সাথে দেখা করে আমার কাছে আসতে পারবে। যাও, তুমি তোমার মেয়ের সাথে দেখা করে আসো। তাদেরকে নিরাপদে থাকতে বলবে, কারণ তারা তোমাকে খুঁজে না পেলে তোমার স্বামী আর তোমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। মায়া বেরিয়ে চলে গেল। ওদিকে নীলার পেটে প্রচণ্ড খিদে লেগেছে, কারণ সে খাবার খায়নি সকাল থেকে, কিন্তু বলতেও পারছে না। এই ছেলেটাকে কিভাবে বলবে সে? ছেলেটাই তো তাকে ধরিয়ে এনেছে। ওদিকে সিয়াম চৌধুরী তখন রান্না করতে চলে গেল। এখানে কোনো মানুষ নেই, সে একাই এখানে থাকে এবং নিজে রান্না করে খায়। সে রান্না করলো, এরপর চিন্তা করলো মেয়েটাকেও খাওয়ানো দরকার, কারণ রাত হয়ে গেছে। সে খাবারের প্লেট হাতে রুমে ঢুকতেই দেখতে পেল মেয়েটা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সে অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। কি অদ্ভুত তার চেহারা! সিয়াম চৌধুরী কিছুক্ষণ একটি ঘোরের মধ্যেই ছিল। তার কাছে মনে হচ্ছিল যেন সে কোনো পরীকে দেখছে। তখনই হঠাৎ করে তার হুঁশ আসলো, তার হাতের খাবার। সে সামনে এগিয়ে গেল, এরপর ডাকতে শুরু করলো, এই যে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে। নীলা একটু নড়ে চড়ে বসলো, সামনে তাকিয়ে দেখলো সিয়াম খাবার হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে তখন সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি একা একটা ছেলে এভাবে আমার রুমে কেন আসলেন? আরে আপনি কি সব কথা বলছেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি কি বলেছি আমার খাবারের প্রয়োজন? চুপচাপ এখান থেকে বেরিয়ে যান আর আমাকে ছেড়ে দিন বলছি। আমার বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। দেখুন, আপনাকে এখানে ধরে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে। আমরা আমাদের উদ্দেশ্য সফল করলে আপনাকে অবশ্যই ছেড়ে দেব। আপনাকে একেবারে দেখার কোনো ইচ্ছে আমাদের নেই। এখন চুপচাপ খেয়ে নিন, না হলে কিন্তু পরে খাবার পাবেন না। আমার হাত বাঁধা, তাহলে কি আমি পা দিয়ে খাবো নাকি? আজব লোক তো। আমার হাত ছাড়িয়ে দিন তো তাড়াতাড়ি। সিয়াম চৌধুরী তখন নীলার হাতের বাঁধন খুলে দিল। নীলা হাতের বাঁধন খুলতে পেয়ে হাত নাড়তে শুরু করলো। ব্যথা হয়ে গেছে এতক্ষণ হাত বেঁধে রাখার কারণে। তখন সে খাবারের প্লেট হাতে নিল, এরপর খেতে শুরু করলো। হঠাৎ সিয়াম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, হ্যালো মিস্টার ফালতু বিজ্ঞানী, এই জঙ্গলের মধ্যে রেস্টুরেন্ট কোথায় পেলেন আপনি? হোয়াট ডু ইউ মিন বাই ফালতু বিজ্ঞানী? আর আজব তো, এই জঙ্গলে রেস্টুরেন্ট আসবে কোথা থেকে? তাহলে এত ভালো খাবার কোথায় পেলেন? অনেক মজা হয়েছে। এই রেস্টুরেন্টের লোকেশনটা বলুন, আমিও ওখানে যাব। আরে ম্যাডাম, এটা আমি রান্না করেছি। এই কথা শোনার পর নীলা কিছুক্ষণ তাকিয়ে থাকলো সিয়ামের দিকে।
এরপর হু হু করে হাসতে শুরু করলো। নীলার এমন হাসি দেখে কিছুটা অবাক হয়ে গেল সিয়াম চৌধুরী। তখন সিয়াম নীলার দিকে তাকিয়ে বলল, আপনার বিশ্বাস হচ্ছে না আমি রান্না করেছি? একবার দেখুন তো এখানে আর কেউ আছে কিনা। আমি একাই থাকি এখানে এবং আমি নিজের রান্না নিজে করি। সেটা আজ থেকে না, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে। আরে আমি সেটার জন্য হাসছি না, আমি হাসছি আপনার কর্মকাণ্ড দেখে। আরে আপনি কেন এই ল্যাবে সময় নষ্ট করছেন? আপনার তো উচিত ছিল একটা রেস্টুরেন্ট নিয়ে বসা, টাকাও ইনকাম হতো, ভালো মতো খেয়ে পড়ে জীবনযাপনও করতেন। এসব আবিষ্কারের পেছনে পড়তে গেলেন কেন? যেটা পারেন না সেটা করেন কেন? একটা রেস্টুরেন্ট দিলে তো কত লাভ হতো, উপরে বড় বড় লেখা থাকতো দ্য গ্রেট শেফ সিয়াম চৌধুরী। একবার ভাবুন, এখনো সময় আছে। আর ইউ কিডিং উইথ মি? আপনার কি মনে হয় আমি কিছুই চিনি না? আপনি জানেন আমি কি কি আবিষ্কার করেছি? আমি জানি আপনি কি কি আবিষ্কার করেছেন। আপনার প্রতিটা আবিষ্কারই তো ঝামেলা করে। একটা কয়েকজন মানুষকে মেরে দিয়েছে, আবার আরেকটা যারা কন্ট্রোল করছিল তাদেরকে মেরে ফেলেছে। এসব মহা গুরুত্বপূর্ণ আবিষ্কার আপনার ক্যারিয়ারেরই ফালতু বিজ্ঞান। একদম চুপ করে থাকুন। আপনি জানেন ওদেরকে কে মেরেছে? আমার আবিষ্কারটা চুরি করার জন্য আপনার বাবার লোকজন ওদেরকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর নীলার রাগ উঠে গেল। এগিয়ে আসলো সিয়াম চৌধুরীর দিকে। এরপর তার কলার চেপে ধরে বলল, আরেকবার যদি আমার বাবার নামে কোনো বাজে কথা বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আপনার সাহস কিন্তু বাড়ছে দিন দিন। আপনি আমার বাবার ব্যাপারে এমন বাজে কথা বলছেন কেন? আপনার কাছে কি প্রমাণ আছে আমার বাবা এসব করেছে? নাচতে জানান না বলেই তো উঠোন তারা বলবেনি। সিয়াম চৌধুরী তখন নিজের কলারের দিকে তাকালো। নীলা তখন লক্ষ্য করল সে সিয়াম চৌধুরীর কলার চেপে ধরে আছে। তখন সে কলার ছেড়ে দিয়ে কিছুটা পেছনে গিয়ে দাঁড়ালো। সিয়াম তখন তার দিকে তাকিয়ে বলল, আপনার প্রমাণ প্রয়োজন তাই না? অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন। আপনার বাবা কতটা জঘন্য মানুষ এই ব্যাপারে আমি অবশ্যই আপনাকে প্রমাণ দেব, কিন্তু এখন চুপচাপ এখানে থাকুন। বেশি বাড়াবাড়ি করতে গেলে কিন্তু আবার বেঁধে রেখে দেব। নীলা আর কোনো কথা বলল না। সিয়াম উঠে চলে গেল এই দরজাটা বন্ধ করতে। এরপর নিজের কাজ করতে শুরু করলো। তার এই চিপটা বানাতে কমপক্ষে 5 দিনের প্রয়োজন, কিন্তু তাকে যে করেই হোক এটা 2 দিনের ভিতরে শেষ করতে হবে। কারণ যদি এটা তাড়াতাড়ি করতে না পারে তাহলে তার আবিষ্কার ব্যবহার করে আরও খুন করতে পারবে আরিফ মির্জা। সে রাত জেগে কাজ করছিল, ওদিকে আরিফ মির্জা পাগল হয়ে গেছে। রাত হয়ে গেছে কিন্তু নীলা এখনও ফিরছে না কেন? আরিফ মির্জা তখন নীলার ফ্রেন্ডদেরকে কল করতে শুরু করে, কিন্তু সবাই বলল নীলা তাদের সাথে দেখা করে চলে গেছে। তখন আরিফ মির্জা তার লোকজন পাঠিয়ে নীলাকে খুঁজতে বের করার জন্য, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরিফ মির্জা তখন চিৎকার করে বলল, আমার এত লোকজন দিয়ে কি হবে যদি আমার মেয়েকে খুঁজে না পাই? তোমরা কি করো সারাদিন? মাস শেষে তো মোটা অঙ্কের টাকা নিয়ে যাও, কিন্তু একটা কাজ ঠিক মতো করতে পারো না। কার এত বড় সাহস আমার মেয়েকে ধরে নিয়ে যায়? স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা ম্যাডামকে যে করেই হোক খুঁজে বের করুন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটার পেছনে সিয়াম চৌধুরী থাকতে পারে। এটা কি আমি বুঝতে পারছি না? শুধু বুঝলেই হবে, কিছু একটা তো করতে হবে। আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করো। আমি স্পষ্ট বুঝতে পারছি এটা সিয়ামের কাজ। কিন্তু স্যার, সিয়ামের ঠিকানা না জানলে আমরা সিয়ামের বিরুদ্ধে ব্যবস্থা নিব কি করে? আমি জানি সিয়ামের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে হবে। ওর রোবটটা এখন আমাদের কাছে আছে। ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে ওকে আমি এই রোবটের মাধ্যমে শেষ করে দেব। ওকে পুরো দেশের মানুষের শত্রু করে তুলব। এই রোবটটাকে আমি এমনভাবে সেট করে দিচ্ছি, ও এখন সামনে যাকে পাবে তাকে মেরে ফেলবে। এটা তো দারুণ আইডিয়া স্যার। যদি এই রোবটটা খুন করে তাহলে আপনার উপরে কোনো দোষ আসবে না। খুন করবে এই রোবটটা, অর্ডার দিবেন আপনি, আর দোষ পড়বে গিয়ে সিয়াম চৌধুরীর উপর। তখন আরিফ মির্জা রোবটটা সেট করতে শুরু করে। রোবটের মধ্যে কিলিং ইনপুট দিয়ে দেয়। ভয়ঙ্কর হয়ে ওঠে সেই রোবটটা। আরিফ মির্জা সেটাকে ছেড়ে দেয় বাইরে। রোবটটা একের পর এক মানুষকে মারতে শুরু করে। পুরো নিউজ মিডিয়া এটা নিয়ে পাগল হয়ে যায়। তখন সিয়াম চৌধুরী এটা দেখার পর পাগল হয়ে যায়। সে কান্না করতে শুরু করে। ইতিমধ্যেই তার কাজ কিছুটা হলেও এগিয়ে গেছে, আর 2-3 ঘন্টা কাজ বাকি আছে, কিন্তু এর মধ্যেই 20 জন মানুষকে খুন হয়ে গেছে। আরিফ মির্জা তখন হাসতে শুরু করে, কারণ সে জানে সিয়াম এখন সাহস করে তার মেয়েকে কোনো ক্ষতি করবে না। ঠিক তখনই তার কাছে একটি কল আসে। মায়া এবং সিয়াম দুজনে একসাথেই দেখা করছে।
মায়ার নাম্বার ম্যানেজ করেছে আরিফ মির্জা। নীলা তখন নিজের রুমে শুয়েছিল। তার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। এটা জ্বর আসার পূর্বের লক্ষণ। তার জ্বর আসার পূর্বে এরকম হয়। এরই মধ্যে তার বাবার কাছে কল করলো সিয়াম চৌধুরী। সে ভীষণ রেগে গেল, কিন্তু কোনো কথা বলল না। সিয়াম চৌধুরী তখন তার বাবার কাছে কল করে বলল, ডক্টর আরিফ মির্জা, আমি জানি এটা তোমার কাজ। তুমি আমার রোবটটা চুরি করে নিয়ে এখন এটা মানুষের বিরুদ্ধে ব্যবহার করছো। এটা বন্ধ করে দাও। তোমার ঝগড়া মারামারি যাই হোক না কেন, সেটা আমার বিরুদ্ধে। তুমি কেন এটাকে সাধারণ মানুষের বিরুদ্ধে কাজে লাগাচ্ছ? তুই কি ভেবেছিস সিয়াম তুই আমার হাত থেকে বেঁচে যাবি? আজকের পর থেকে তোকে যেখানে মানুষ পাবে সেখানে পিটিয়ে মেরে ফেলবে। তুই দেশের শত্রু হয়ে গিয়েছিস। তুই ভুলে যাচ্ছিস আরিফ মির্জা, তোর মেয়ে আমার কাছে আছে। যদি তুই আর একটাও মানুষের খুন করিস তাহলে তোর মেয়েকে আমি শেষ করে দেব। ভালো ভালো বলছি, যদি নিজের মেয়েকে ফিরে পেতে চাস তাহলে ওই রোবটটা এনে ফিরিয়ে দিয়ে যা। তুই কি ভাবছিস তুই আমাকে হুমকি দিবি আর আমি আমার সোনার ডিম পরা হাঁসকে তোর হাতে ছেড়ে দেব? মেরে ফেল আমার মেয়েকে। আমার মেয়ের কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন সম্মান, টাকা পয়সা, যশ, খ্যাতি, যেটা আমি এই রোবটটা ব্যবহার করে পাবো। তুই কি বলছিস ভেবে বলছিস তো? তুই নিজের মেয়ের কথা বলছিস? তোর মেয়েকে আমরা মেরে ফেলবো এটা জানার পরেও তুই বলছিস এই কাজ চালিয়ে যাবি? আমি সত্যি সত্যি বলছি, কিন্তু তোর মেয়েকে আমি মেরে ফেলবো। আরে বলদ, তুই বলে যাচ্ছিস এই আরিফ মির্জা নিজের সম্মান আর টাকা পয়সার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে। যখন শুনবি আমি নিজের স্ত্রীকে খুন করেছি শুধুমাত্র তার সম্পদ পাওয়ার জন্য, সেইখানে মেয়ে তো কোনো ব্যাপারই না। তুই কি ভেবেছিস আমি পাগলের মতো তোকে আবার ফিরিয়ে দিয়ে দিব ওই রোবটটা? নীলা তখন লাউড স্পিকারে কথাগুলো শোনার পর চিৎকার করে কান্না করে উঠল। সিয়াম ফোনটা রেখে দিয়ে মায়ার দিকে তাকালো। তাদের প্ল্যান মাটি হয়ে গেল। এই মেয়েটাকে তুলে এনেছিল, ভেবেছিল হয়তো আরিফ মির্জা ভয় পেয়ে যাবে, কিন্তু আরিফ মির্জা উল্টো তাদেরকেই হুমকি দিয়ে গেল। কিছুক্ষণ পরে আবারও নিউজে দেখানো হলো আরেকটা লোককে মার্ডার করা হয়েছে ওই রোবটটাকে দিয়ে। পুরো দেশ একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। সিয়াম কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তখন নীলার দিকে তাকালো। নীলা কান্না করতে শুরু করেছে। তখন সে নীলার দিকে তাকিয়ে বলল, তুমি প্রমাণ চেয়েছিলে না? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমি জানি তোমার জন্য ব্যাপারটা মেনে নেওয়া ভীষণ কষ্টের, কিন্তু এটা মেনে নিতেই হবে। কিছু মানুষ আছে যারা আকৃতিগতভাবে মানুষ হলেও তারা ভেতর থেকে এক একটা পশু। নীলা কোনো কথা বলছে না, কান্না করেই যাচ্ছে, কারণ তার কথা বলার শক্তি হারিয়ে গেছে। সে শুধু কল্পনা করতেছে নিজের বাবার ব্যাপারে। সে তার বাবাকে কতটা ভালো মনে করত, নিজের আদর্শ মনে করত, কিন্তু তার বাবা তাকে এতিম করেছে। তার সেই বাবা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। সে চুপচাপ শুয়ে পড়ল। ওদিকে মায়া এবং সিয়াম বাইরে চলে গেল। মায়া তখন সিয়ামের দিকে তাকিয়ে বলল, স্যার এখন কি করবেন? আমার মনে হয় আমাদের প্ল্যান ফেল হয়ে গেল। এই মেয়েটার দিয়ে কোনো কাজ হবে না, ওকে ছেড়ে দেওয়া উচিত। ওর বাবা তো ওর মাকে মেরে ফেলেছে টাকার জন্য, আর ওকে বাঁচিয়ে রাখবে, এটা কিভাবে হবে? কিন্তু মায়া, আমার মনে হচ্ছে মেয়েটাকে যদি এখন আমরা ছেড়ে দেই তাহলে তার প্রাণের ঝুঁকি হতে পারে। মেয়েটা নিজের ক্ষতি করে ফেলতে পারে। তাই আমাদের উচিত এখন অন্যভাবে চেষ্টা করা। আমি আমার চিপটা প্রায় বানিয়ে ফেলেছি, আর 3-4 ঘন্টার কাজ আছে। এই কাজটা করে ফেলতে পারলেই আমি এখান থেকে বসেই আমার রোবটটা কন্ট্রোল করতে পারবো। ওকে স্যার, আমি আপনাকে হেল্প করছি, আপনি আপনার কাজ চালিয়ে যান। সিয়াম চৌধুরী তখন কাজ করতে শুরু করলো। ওদিকে নীলার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। তার জ্বর উঠেছে প্রচুর পরিমাণে। শেষ পর্যন্ত সিয়াম সক্ষম হলো নিজের কাজটা করতে। সে চিৎকার করে উঠল, কারণ এখন সে নিজের রোবটটা এখানে বসে কন্ট্রোল করতে পারবে, আর তাকে মানুষের কাছে খারাপ হতে হবে না। সব কিছু ঠিক করেই হঠাৎ তার নীলার কথা মনে হলো। তারা দুজনে তো না খেয়ে কাজ করেই যাচ্ছিল, মেয়েটাকেও তো না খাইয়ে রেখেছে। তখন সে মায়াকে বলল, মায়া, তুমি লাস্ট ইম্পোর্টটা দিয়ে দাও, এরপর সব কিছু রেডি করো, আমি এসেই কাজ শুরু করব। মেয়েটাকে আমরা না খাইয়ে রেখেছি, ওকে না খাইয়ে রাখাটা ঠিক হয়নি। আমাদের দুজনের তো এসবে অভ্যেস আছে, কিন্তু ওর হয়তো এসবে অভ্যেস নেই। ওকে স্যার, আপনি যান, আমি রেডি করছি। সিয়াম তখন চলে গেল নীলার রুমে। গিয়ে দেখতে পেল নীলা মাথায় হাত দিয়ে শুয়ে কান্না করতেছে। তখন সে তাড়াতাড়ি নীলার কাছে গেল। মায়াবের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সে তাড়াতাড়ি খাবারের প্লেটটা রেখে নীলার মাথায় হাত দিয়ে দেখল
প্রচণ্ড জ্বর এসেছে। এটা দেখার পর সে কিছুটা ভয় পেয়ে গেল। মেয়েটা অসুস্থ হয়ে পড়ল কি করে? সে তখন নীলার দিকে তাকিয়ে বলল, আরে তোমার তো ভীষণ জ্বর হয়েছে, তুমি তাড়াতাড়ি উঠো, খাবার খেয়ে নাও, ওষুধ খাবে। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে একটু একা থাকতে দিন। আমার সব কিছু কেমন যেন অন্ধকার মনে হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আপনি একটু আমার সামনে থেকে যান প্লিজ। প্লিজ তুমি এরকম করো না, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, না হলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। তুমি অসুস্থ এটা বুঝতে হবে, তোমাকে আগে সুস্থ হতে হবে। কার জন্য সুস্থ হব আমি বলতে পারেন? আমি কার জন্য সুস্থ হব? আমার বাবার জন্য, যে বাবা আমার মাকে মেরে ফেলেছে, আমার সাথে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করেছে, যাকে আমি নিজের আদর্শ মনে করতাম, যাকে আমি নিজের বেঁচে থাকার অনুপ্রেরণা মনে করতাম, সে আমার সাথে বেইমানি করেছে। এখন আমি কার জন্য বাঁচবো বলুন? আমি মরে যেতে চাই। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। এই পৃথিবীর সবাই বিশ্বাসঘাতক। নীলা, পাগলামি করো না, তোমাকে বাঁচতে হবে, তোমার মায়ের খুনিকে শাস্তি দিতে হবে। এখন তুমি ওই লোকটাকে নিজের বাবা মনে করো না, একজন অপরাধী মনে করো, যে নিজের দেশের সাথে বেইমানি করেছে। তোমাকে বাঁচতে হবে তোমার মায়ের জন্য। এই কথা শোনার পর নীলা অবাক হয়ে তাকিয়ে আছে সিয়াম চৌধুরীর দিকে। ছেলেটা চাইলে তাকে মেরে ফেলতেই পারত, কিন্তু তাকে মারছে না, এখানে রেখেছে, আবার এখন তার সেবাও করছে। সে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। সিয়াম তাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিল, আর যেন খাবারের স্বাদটা একটু বেশি বেড়ে গেছে। সিয়াম নিজের হাতে ওষুধও খাইয়ে দিল নীলাকে, শুয়ে মাথাটা টিপেও দিতে শুরু করলো। নীলার জন্য কেউ আগে কোনো দিন এরকমটা করেনি। নীলা অবাক হয়ে শুধু সিয়ামের দিকে তাকিয়ে আছে। একটু পরেই নীলা ঘুমিয়ে গেল। সিয়াম তখন তাড়াতাড়ি বেরিয়ে আসলো, এরপর মায়ের কাছে গেল। মায়ের তখন বলল, স্যার সব কিছু রেডি আছে, এখন আপনি এখান থেকেই ওই রোবটটার উপর ইনপুট দিতে পারবেন, এটা আপনার কথা মতোই চলবে। ডক্টর সিয়াম চৌধুরী সব কিছু রেডি করে বসলো, এরপর সেই রোবটে ইনপুট দিতে শুরু করলো। সে বলল, নিয়ন, আমি তোমার বস বলছি, তোমাকে ভুল পথে চালানো হচ্ছে। আমি তোমার বস, তুমি তাড়াতাড়ি যাও আরিফ মির্জার কাছে, গিয়ে ওকে শেষ করে দাও, ওর কাছ থেকে সব কথা তোমাকে জানতে হবে। তখনই সেই রোবটটা একটা গ্রামের ভিতরে ছিল। এই ইনপুটটা আসার সাথে সাথে সে আরিফ মির্জার আস্তানার দিকে যেতে শুরু করলো দ্রুত গতিতে। পিছন পিছন তাকে ধাওয়া করে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলোও যেতে শুরু করলো, কারণ এটাকে আটকাতেই হবে, না হলে আরও মার্ডার করতে পারে। কিন্তু রোবটটা গাড়ির স্পিডের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে আরিফ মির্জার আস্তানায় চলে গেল। সেখানে যাওয়ার পর আরিফ মির্জা রোবটটাকে দেখে বলল, আর এই রোবটটা এখানে আসলো কিভাবে? এটা তো আমি পাঠিয়েছিলাম বাইরের মানুষকে মারার জন্য, কিন্তু এটা ফিরে আসলো কেন? সে কিছু বুঝে ওঠার আগে রোবটটা তার গলা চেপে ধরল, এরপর বলতে শুরু করলো, তুই সেই কাল্পিক যার কারণে আমার বস সবার সামনে অপমানিত হচ্ছে। তুই আমাকে চুরি করে এনে মানুষের বিরুদ্ধে কাজে লাগিয়েছিস, এই দেশের বিরুদ্ধে কাজে লাগিয়েছিস। আজ তুই সবকিছু স্বীকার করবি, না হলে তোকে আমি মেরে ফেলবো। ওদিকে সিয়াম এবং মায়া মুচকে হাসল, কারণ এই কথাগুলো সেই বলছিল ওই পাশ থেকে, এবং রোবটের মাথার মধ্যে মাইক্রোফোন এবং ক্যামেরা সেট করা আছে, যেটার মাধ্যমে সবকিছু দেখছিল সিয়াম এবং মায়া। ওদিকে আরিফ মির্জার আস্তানায় এসে পৌঁছালো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি। সেখান থেকে সবাই নেমে পড়ল, এরপর রোবটটার পিছনে গিয়ে গুলি করতে শুরু করলো। কিন্তু একটা লোহার তৈরি রোবটের উপরে গুলি করলে কি সেটা মারা যাবে? কখনোই না। রোবটটা তখন বলতে শুরু করলো, এখনো সময় আছে, সত্যি কথা সবার সামনে স্বীকার করে নেয়, না হলে তোকে গলা টিপে মেরে ফেলবো। তাড়াতাড়ি সব সত্যি কথা বলে দে, তুই কি কি করেছিস সব বলো। আমার বসের সাথে করা সব অন্যায়ের হিসাব তোকে দিতে হবে। আরে সেনা প্রধান সাহেব, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? এটাকে সরান, আমাকেও মেরে ফেলবে। আমার কিছুই হবে না, সবাই চেষ্টা করলেও আমাকে সরাতে পারবে না, তাই তাড়াতাড়ি সত্যি কথা বলে ফেল। হ্যাঁ, সব সত্যি কথা বলতেছি, আমি করেছি সব। আমি সিয়াম চৌধুরীর আবিষ্কার চুরি করে মানুষকে মেরেছি। এখন এই রোবটটাকে দিয়ে আমি মানুষকে মারতে চেয়েছিলাম এবং সিয়াম চৌধুরীকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলাম। এবার তো আমাকে ছেড়ে দাও, আমি তো সব সত্য কথা বলে দিয়েছি। রোবটটা তখন টানতে টানতে আরিফ মির্জাকে নিয়ে সেনা প্রধানের সামনে ফেলে দিল, এরপর বলতে শুরু করলো, স্যার আমি আমার কাজ কমপ্লিট করেছি। এই হচ্ছে আসল অপরাধী, যে আমার বসকে সবার সামনে খারাপ বানাচ্ছিল। আপনাদের চোখের সামনে ও সবকিছু স্বীকার করেছে। এখন ওকে আপনাদের হাতে ছেড়ে দিলাম, আমি চললাম, আমার বসকে আনতে হবে।
বলে রোবটটা যেতে শুরু করবে। সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। এটা কিভাবে সম্ভব? একটি রোবট কিভাবে মানুষের মতো আচরণ করতে পারে? তারা সবাই রোবটটার পেছন যেতে শুরু করলো। ওদিকে সিয়াম এবং মায়া একে অপরকে জড়িয়ে ধরল। তাদের এতদিনের কাজ সফল হয়েছে। আরিফ মির্জাকে পুলিশ ধরে নিয়ে গেল। সিয়াম তখন দৌড়ে গেল নীলার রুমে, গিয়ে দেখতে পেল নীলার জ্বর আরও বেশি বেড়ে গেছে। তখন সে নীলার মাথায় জলপট্টি দিতে শুরু করলো। মায়া তখন দাঁড়িয়ে দেখছিল আর মুচকি হাসছিল। সিয়াম পেছনে তাকাতেই মায়াকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায়। তখন মায়া মুচকি হেসে বলে, আর যাই বলেন স্যার, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, আপনার সাথে বেশ মানিয়েছে, একবার ভেবে দেখতে পারেন। তুমি কি বলছো এসব মায়া? আর কত একা থাকবেন স্যার? এখন তো দরকার আপনার নিজের জীবনটা সাজানো। আপনার আবিষ্কার তো সফল হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, এখন তো আপনার নিজের জীবন নিয়ে চিন্তা করতে হবে। এখন আমি মানুষের সামনে একটা অপরাধী, আমি একটা ফাঁসির আসামি। যেদিন আমার উপর থেকে সব দায় মুক্ত হয়ে যাবে, তখন আমি এসব নিয়ে চিন্তা করব। 2 মিনিট যেতে না যেতেই রোবটটা দরজায় নক করলো। সিয়াম দরজা খুলে দিয়েই রোবটটাকে জড়িয়ে ধরল। এটার ভিতরে প্রাণ না থাকলেও এটা তাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেছে। কিছুক্ষণ পরেই সেখানে সেনাবাহিনী এবং পুলিশ চলে আসলো। সিয়াম তখন দরজা খুলে সেনাপ্রধানের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমার সবকিছু দেখানো শেষ। আপনারা আশা করি সব দেখতে পেয়েছেন। এখন চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারেন। আমি আমার স্বপ্ন পূরণ করে ফেলেছি। আমি আত্মসমর্পণ করলাম। এখন আপনারা চাইলে আমাকে ফাঁসি দিতে পারেন। আমরা সত্যি দুঃখিত, আপনার সাথে আমাদের এরকম করা ঠিক হয়নি। আপনি এত বড় একজন বিজ্ঞানী, আপনার আবিষ্কার আজ আমাদেরকে যা দেখিয়েছে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা ভাবতেও পারিনি এরকম কিছু হতে পারে, তাও আবার আমাদের দেশে। আমরা আপনার সুন্দর সাজানো জীবনটাকে কলঙ্কিত করছি। সঠিক তদন্ত না করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার এই আবিষ্কার দেশের জন্য অনেক বড় পাওনা। আমরা এটাকে দেশের নিরাপত্তার কাজে ব্যবহার করতে চাই। কিন্তু আমি তো একটা জেল পালানো ফাঁসির আসামি, আমাকে গ্রেপ্তার করবেন না? আমাদেরকে আর লজ্জা দিবেন না। আমরা আপনার উপর থেকে সব দায় উঠিয়ে নেব। আমরা আজকেই আপনার সব ফাইল ঠিক করে দিব। কালকেই আপনি আদালতে গিয়ে সব মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। নতুন করে আরিফ মির্জার বিরুদ্ধে বিচার শুরু হবে। এরপর সেনাপ্রধান চলে গেলেন। সাথে সিয়াম চিন্তা করলো এখন এখান থেকে বেরিয়ে তার বাসায় যাওয়া উচিত। তখন সে নীলাকে গাড়িতে তুলল। এই অসুস্থ অবস্থায় নীলাকে কষ্ট দিতে তার কিছুটা খারাপ লাগছিল, কিন্তু এখানে থাকার এখন তার জন্য নিরাপদ নয়, কারণ নীলাকে হসপিটালে নিতে হবে। সে নীলাকে নিয়ে হসপিটালে চলে গেল। মায়া নিজের স্বামী আর সন্তানকে নিয়ে আসলো। সিয়াম দাঁড়িয়ে থাকলো সারা রাত নীলার পাশে। এই এক রাতেই সে যেন এই মেয়েটার মায়ায় পড়ে গেল। কি অদ্ভুত মায়াবী মেয়েটা। ওদিকে নীলা সারা রাত শুধু সিয়ামকেই দেখছিল। এরকম কোনো মানুষ হতে পারে যে তার জীবনটা ধ্বংস করে দিল, তার সাজানো জীবনটাকে তছনছ করে দিল, তার মেয়েকে এভাবে সেবা করছে এই ছেলেটা? তখন সকাল হতেই নীলা কিছুটা সুস্থ অনুভব করলো। সে উঠে বসলো। সিয়াম তাকে ধরে বসালো। তখন নীলা বলল, আপনি সত্যিই তো আজব একটা মানুষ। আমি তো ভেবেছিলাম বিজ্ঞানীরা হয় একটু গম্ভীর প্রকৃতির, তারা সারাদিন আবিষ্কারের পেছনে লেগে থাকে, তাদের ভেতরে প্রাণ বলতে কিছু থাকে না। কিন্তু আপনি তো সত্যি আজব একটা ক্যারেক্টার। আপনি এভাবে সারা রাত আপনার শত্রুর মেয়েকে সেবা করলেন। দেখো, শত্রুর মেয়ে বলতে কোনো কথা নেই। তুমি কারো ক্ষতি করনি, আর যে ক্ষতি করেছে তার শাস্তি হয়েছে। পুলিশ তোমার বাবাকে গতকাল রাতে ধরে নিয়ে চলে গেছে। এখন তুমি আমার শত্রু নও, তাই তোমার সেবা করাটা মানুষ হিসেবে আমার কর্তব্য, আমার দায়িত্ব। আপনার তো ব্যবস্থা হয়েই গেল, আপনি সবার সামনে এখন নির্দোষ প্রমাণ হয়ে যাবেন। কিন্তু আমি একা কিভাবে বাঁচবো? আমার তো সব শেষ হয়ে গেল। মাকে হারিয়ে বাবাকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেই বাবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সিয়াম তখন গিয়ে নীলার পাশে বসলো। এরপর নীলার হাত ধরে বলল, দেখো, প্রত্যেক অন্যায়কারীকে তো শাস্তি পেতেই হবে। তোমার বাবাকেও পেতে হয়েছে। তিনি দেশের সাথে শত্রুতা করতে শুরু করেছিলেন। আমার সাথে লাগতে গিয়ে তিনি অনেক সাধারণ মানুষকে মেরে ফেলেছিলেন। এখন তোমার উচিত এসব ভুলে নিজের জীবন নতুন করে শুরু করা। আপনি যেমন সহজ করে কথা বলতে পারেন, দুনিয়াটা এতটা সহজ নয়। কষ্টটা আমি বুঝতে পারছি। আমার এখন
একটা শক্ত হাত প্রয়োজন, যে আমাকে আগলে রাখবে। আপনি কি হবেন আমার সেই আপনজন? আমি জানি আমার বাবা আপনার শত্রু ছিল, বিশ্বাসঘাতকতা করেছে দেশের সাথে, আপনার সাথে। আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু কথা দিচ্ছি আপনার পাশে চিরদিন থাকবো, যদি আপনি আমাকে গ্রহণ করেন। সিয়াম এবার চমকে উঠল। তার মনের কথাগুলো কিভাবে বুঝলো এই মেয়েটা? সে তো এটাই বলতে চেয়েছিল। তখন সে নীলাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু সাহস করতে পারল না। আবার হাতগুলো গুটিয়ে নিল। তখন নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর বলল, ডক্টর সিয়াম চৌধুরী, আপনার চোখের ভাষাই বলে দিচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। সাহস করতে পারছেন না এটা বলার, এই আর কি। আমি চাই আপনার পাশে থাকতে, আপনাকে নিয়ে সুন্দর একটা জীবন কাটাতে। আপনি কি হবেন আমার সেই সাথী? আমি জানি না নীলা, কি অদ্ভুত মায়া আছে তোমার মধ্যে। গতকাল একটা রাত আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর রাতগুলোর মধ্যে একটা। আমি এখানে নির্ঘুমে দাঁড়িয়েছিলাম, তোমাকে দেখছিলাম। আমার জন্য চাহিদা মিটছিল না। মনে হচ্ছিল যেন আজকে রাতটা শেষ না হোক, তোমাকে দেখেই যাই এভাবে। শুধু আমাকে দেখলেই হবে? আমাকে বিয়ে করতে হবে, এরপর আরো কত কিছু আছে। আমি তো সুস্থ হয়ে গেছি, চলুন আমরা এখান থেকে চলে যাই। হসপিটালের চার দেয়ালের ভেতর বসে থাকতে না আমার আর ভালো লাগছে না। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। সিয়াম বাইরে চলে গেল। নীলা অবাক হলো। অবাক না হয়ে মুগ্ধ হয়েছে বলাটা হয়তো ভালো হবে। এরকম ব্যবহার কোনো মানুষের হতে পারে? সিয়াম নীলাকে নিয়ে নিজের বাসায় চলে গেল। এরপর মায়াকে ডাকলো। মায়া আসার পর এটা শুনে হাসতে শুরু করলো। হাসতে হাসতে সিয়ামকে বলল, স্যার, মায়া যেটা বলে সেটাই হয়ে যায়, এইটা আপনি বরাবর বলতেন। আজকে সেটা প্রমাণ আবারও হয়ে গেল। আমি বলেছিলাম একদিন আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। গতকাল বলেছিলাম আপনি নীলা ম্যাডামের প্রেমে পড়ে গেছেন, আজকে সেটাও হয়ে গেল। আর এখন মায়া বলছে আপনাদের বিয়েটাও হয়ে যাবে। বলেই মায়া হাসতে শুরু করলো। মায়ের কথা শুনে সিয়ামও হাসলো। এরপর তাদের বিয়ের আয়োজন করা হলো। পরের দিন ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে তাদের বিয়েটা হয়ে গেল। 2 দিন পরে সকালে বসে আছে সিয়াম। তখনই তার কাছে কিছু লোকজন আসে। দেখে মনে হচ্ছিল বেশ বড় মানুষ। পরে জানতে পারে তার সরকারের পক্ষ থেকে এসেছে আনুষ্ঠানিকভাবে তার রোবটটাকে কাজে লাগাবে সরকার এবং দেশের নিরাপত্তার জন্য, এবং তাকে সম্মাননাও দেওয়া হবে একটি আবিষ্কারের জন্য। সিয়াম খুশিতে আত্মহারা হয়ে যায়। 2 দিন পরেই তারা চলে যায় সেই অনুষ্ঠানে। বিশাল আয়োজন, চারিদিকে হাজারো মানুষ। এরই মধ্যে সিয়াম প্রবেশ করতেই মানুষ হুমড়ি খেলে পড়ল সিয়ামের দেখার জন্য। সিয়ামের চোখ পেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। এই তো সেই মানুষ যারা কয়েকটা দিন আগেও তাকে মারার জন্য খুঁজছিল, আজ তাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। সিয়াম স্টেজে বসলো এবং তখন আনুষ্ঠানিকভাবে তার রোবটটা দেশের নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য উদ্বোধন হলো। সিয়াম বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিতেই কান্নায় ভেঙে পড়ল। এরপর আস্তে আস্তে বলল, আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা এখানে এসেছেন। এই আবিষ্কার শুধু একটা রোবট না, এটা আমার নির্দোষ হওয়ার প্রমাণ। এটা আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর সাহস দিয়েছে। একজন ফাঁসির আসামি থেকে একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানীতে পরিণত করেছে। এই আবিষ্কার আমি একা করিনি। আমার অ্যাসিস্ট্যান্ট মায়া এটার জন্য নিজের জীবন হুমকির মুখে ফেলেছে। নিজের 2 বছরের বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। আর এই আবিষ্কার আমি উৎসর্গ করতে চাই ডক্টর সীমান্ত আর ডক্টর জাহানার আলমকে। কারণ যখন পুরো দেশ আমাকে বিশ্বাসঘাতক, বেঈমান বলে মারার জন্য খুঁজছিল, তখন তারাই আমাকে বিশ্বাস করে এটা দায়িত্ব নিয়েছিল, এবং এই জন্যই তাদের অকালে প্রাণ হারাতে হলো। আপনারা সবাই শুনেছেন, মিডিয়ার মাধ্যমে আমি বিভিন্ন ইন্টারভিউতে পুরো কাহিনী বলেছি। তাই ওই কথাগুলো আমি এই শুভ দিনে মুখে নিতে চাই না। শুধু একটা কথাই মনে রাখবেন, অন্যায় যে করবে আজ হোক বা কাল হোক, শাস্তি তাকে পেতেই হবে। এই আবিষ্কারের প্রতি যাদের আত্মনিয়োগ আছে, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমি এভাবেই দেশ ও দশের কল্যাণে কাজ করে যেতে পারি। বলে সিয়াম চৌধুরীর বক্তব্য শেষ করল। সামনে বসে থাকা মায়া আর নীলার চোখে জল ভরে আসলো। আজ হাজারো মানুষের কান্না করছে। এরকম একজন মানুষ তারা ভুল বুঝেছিল। এরকম নিঃস্বার্থ দেশপ্রেমিককে তারা দেশদ্রোহী বলে মারার হুমকি দিয়েছিল, কিন্তু ছেলেটা তাদের কারোর উপর অভিযোগ জানালো না, শুধু দোয়া চাইল।
আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই যুগান্তকারী আবিষ্কারের কথা। সিয়াম চৌধুরীর ইন্টারভিউ নেওয়ার জন্য লাইন লেগে গেল মিডিয়ার লোকজনের। কিন্তু সিয়াম বাসায় নেই। সে পাহাড়ে ঘেরা একটি রিসর্টে রাতের বেলায় বসে আছে ছাদে প্রিয়জনের বুকে জড়িয়ে। নীলা তখন সিয়ামকে বলল, সত্যি তুমি অসাধারণ। আমি কল্পনাও করতে পারিনি ফালতু বিজ্ঞানী এত জিনিয়াস হতে পারে। ওহ নীলা, তুমি বারবার এই ফালতু বিজ্ঞানী বলো কেন আমাকে? বলবোই তো, বিয়ের 7 দিন হয়েছে এখনো একটা বাবু হলো না। তুমি কেমন বিজ্ঞানী হলে বলো তো? ফালতু বিজ্ঞানী কোথাকার। আর ইউ ম্যাড নীলা? বিয়ের 7 দিনের মাথায় বাবু হয় কিভাবে? হলেই হয়, তুমি না বিজ্ঞানী, তাহলে 7 দিনে বাবু হবে না কেন? যা মহান আল্লাহর হাতে তা আমার মতো নগণ্য গোলাম কিভাবে পারবে? আমাকেই তো উনি বানিয়েছেন। ওনার তৈরি একটা মশার কামড়েও আমার মৃত্যু হতে পারে। সেখানে আমি বড়াই করব কি নিয়ে? উনি যা আমার আয়ত্তে রেখেছেন আমি তাই করতে পারবো। তাহলে আমরা কি এখানে হানিমুনে এসেছি? অনেকটা এমনই। কাজের ফাঁকে কিছু সময় থাকুক না প্রিয়জনের জন্য, তাতে ক্ষতি কি? এভাবে ভালোবাসবে তো সবসময়? বাসবো, কিন্তু এই ফালতু বিজ্ঞানী বলা বন্ধ করতে হবে। কেন কেন? ফালতু বিজ্ঞানী কি ফালতু বলবো না তো কি বলবো? হ্যাঁ। ও রিয়েলি? তাহলে পালাচ্ছ কেন? দাঁড়াও। কিন্তু নীলা 2 হাত মেলে পূর্ণিমার আলোয় ছাদে ছুটছে। সিয়াম তাকে ধরার জন্য পেছনে দৌড়াচ্ছে। ভালোবাসাময় এই সম্পর্ক থাকুক না কিছুটা খুনসুটি, তাতে ক্ষতি কি? জানি গল্পটা কাল্পনিক, তবে সত্য কোনো দিন গোপন থাকে না। তার মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যের পথেই চলুন, জীবন সুন্দর হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।